আচ্ছা যাই হোক, মোটামুটি হয়েছে আই গেস। আচ্ছা ঠিক আছে, তাইলে শুরু করি। অলরেডি তো অনেক লেট হয়ে গেছি। ওকে, প্রজেক্টর লাগতেছে না। আচ্ছা, তো আমি তারপরে একটু রিভাইজ দিই গতদিন যেটা করছিলাম। সেটা হচ্ছে যদি প্রিরিকুইজাইট কমপ্লিট থাকে, এগেইন অ্যাসাইনমেন্ট 0 করতে হবে। অ্যাসাইনমেন্ট 0 না পারলে এই কোর্স করা যাবে না, ঠিক আছে? তো মানে কিছুই বুঝবেন না, ঠিক আছে? সো অ্যাসাইনমেন্ট 0-তে আমাদের কিছু যে আইডিয়াগুলো ছিল কোয়ান্টাম কম্পিউটিংয়ের, তো ওখানে কতগুলো পস্টুলেট আছে। তো ফার্স্ট পস্টুলেটটাই বলে যে ইফ ইউ আর ট্রাইং টু ডিসক্রাইব আ ফিজিক্যাল সিস্টেম, সেটা হয়তো যে আমি আপনারা সবাই মিলে পুরো পৃথিবীটাই ধরতে পারেন, এটা একটা সিস্টেম, বাট দিস হ্যাজ টু বি আইসোলেটেড। যেমন পৃথিবীও আসলে আইসোলেটেড না, বা আমিও আইসোলেটেড না আপনাদের থেকে, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। তো কমপ্লিটলি আইসোলেটেড যদি একটা সিস্টেম থাকে, সেইটার স্টেটকে আপনি একটা ভেক্টর দিয়ে লিখতে পারেন, ঠিক আছে? তো ভেক্টরটা মানে শুধু ভেক্টর স্পেস না, আসলে আপনার হিলবার্ট স্পেসে লিভ করে, মানে হচ্ছে আপনি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট যেটা বলি আমরা, এটা করতে পারবেন। তারপর নর্ম বলে আছে, এই সমস্ত জিনিসপাতি ডিফাইন্ড, এইগুলো হচ্ছে হিলবার্ট স্পেস বললে আপনি ফ্রিতে এইগুলো সব পেয়ে যান, ঠিক আছে? তো দ্যাট মিনস ধরেন আমি যদি এখন বলি যে আমার কাছে একটা ফোটন আছে, ফোটন যাচ্ছে, তো লাইট স্পিডে চলতেই থাকে, রাইট? তো এটা আইসোলেটেড, সবার সব কিছু থেকে আইসোলেটেড। তাহলে এইটা কোন স্টেটে আছে, এইটাকে আমরা একটা স্টেট ভেক্টর দিয়ে লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, যদি দুইটা ফোটন হয়, যদি একটা অ্যাটম হয়, একটা আইসোলেটেড হাইড্রোজেন অ্যাটম হয় ধরেন, এটার মধ্যে প্রোটন আছে, ইলেকট্রন আছে, তারপরে আরও বড় অ্যাটম হইলে নিউট্রন টিউট্রন থাকতে পারে, যেটাই হোক না কেন, আপনার পুরো সিস্টেমটা যদি আইসোলেটেড হয়, দেয়ার ইজ এ স্টেট ভেক্টর যেটা দিয়ে আপনি ওটাকে রিপ্রেজেন্ট করতে পারেন, যেটার মধ্যে ওর সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। আপনি জানতে যাচ্ছেন যে ফোটনটার পোলারাইজেশন কোন দিকে, আপনি জানতে যাচ্ছেন যে ফোটনটার ওয়েভলেন্থ কত, আপনি জানতে যাচ্ছেন যে ফোটনটার মানে মোমেন্টাম কত, সমস্ত ইনফরমেশন ওর মধ্যে আছে। বা আপনি অ্যাটমটার অমুক তমুক জানতে যাচ্ছেন, ইলেকট্রন কোন শেলে আছে, হ্যানত্যান ম্যানত্যান, সমস্ত ইনফরমেশন ওই স্টেট ভেক্টরটার মধ্যে আছে। সো আমি সবসময় মনে করি এরকম যে সমস্ত ইনফরমেশন জিপ করে ওই একটা অবজেক্টের, ম্যাথমেটিক্যাল অবজেক্টের মধ্যে আছে, অ্যান্ড দ্যাট ইজ আ ভেক্টর, ঠিক আছে? তো আপনার যা বের করা দরকার, এনার্জি বের করা দরকার, ওইখান থেকে আনজিপ করে বের করতে হবে। আপনি যদি পজিশন বের করতে চান, আনজিপ করে বের করতে হবে, ঠিক আছে? সো কীভাবে বের করতে হয়, দ্যাটস এ ডিফারেন্ট প্রসেস, বাট দ্য থিং ইজ ইনফরমেশন সব ওই একটা অবজেক্টের মধ্যে আছে। তো এটা ছিল হচ্ছে স্টেট ভেক্টর ফর্মালিজম, যে আপনি সমস্ত ইনফরমেশন একটা ম্যাথমেটিক্যাল অবজেক্টের মধ্যে আছে, এবং ওই ম্যাথমেটিক্যাল অবজেক্টটা হচ্ছে একটা ভেক্টর। ওই বস্তুটা সম্পর্কে যা যা জানা যায় সব ওইটার মধ্যে দেওয়া আছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ হাউ টু এক্সট্র্যাক্ট দ্যাট ইনফরমেশন, ঠিক আছে? এইটাই শুধু আপনার জানা লাগবে। তো এখন আমি গতদিন ক্লেম করছি যে আসলে আরেকটা অবজেক্টও আমি বলতে পারতাম, যে ম্যাট্রিক্স, ঠিক আছে, বা অপারেটর আর কি, যে একটা ডেনসিটি অপারেটর। সাধারণত ডেনসিটি যেহেতু রো দিয়ে লেখা হয়, তাই ডেনসিটি অপারেটর আমরা রো দিয়ে লিখি, এবং এটা একটা অপারেটর, সেই জন্য এটাকে আমরা কেট টেট দিব না। এই সিম্বলটা দেওয়া মানে উই আর সেইং দিস ইজ আ ভেক্টর। আমরা ভেক্টরের কথা বলছি না, উই আর সেইং দিস ইজ অ্যান অপারেটর। এইটা অন্য একটা ভেক্টরের উপরে অ্যাক্ট করতে পারে, দ্যাট গিভস ইউ সামথিং এলস। আরেকটা ভেক্টর আউটপুট দিতে পারে। অপারেটর মানে একটা এন ডিমেনশনাল ভেক্টর ইনপুট নিবে, আরেকটা এন ডিমেনশনাল ভেক্টর আউটপুট দিবে, এবং আপনি যদি এটাকে ম্যাট্রিক্স আকারে লেখেন, দিস গিভস ইউ এন বাই এন ম্যাট্রিক্স ইন সাম বেসিস, ঠিক আছে? এই টার্মগুলোর সাথে পরিচিত হইতে হবে আর কি। তো আজকে বা গতদিন আমি দাবি করেছিলাম সেটা হচ্ছে যে ডেনসিটি অপারেটর ক্যান অলসো রিপ্রেজেন্ট একটা ফিজিক্যাল অবজেক্টের কী কী ইনফরমেশন আছে। আপনি ওই যে ফোটনটা, ওই ফোটনটারও যেরকম একটা স্টেট ভেক্টর অ্যাসাইন করতে পারেন, সেরকম একটা ডেনসিটি অপারেটর অ্যাসাইন করা যায়। সব ইনফরমেশন এর মধ্যে আছে, অল ইউ হ্যাভ টু ডু ইজ কীভাবে এক্সট্র্যাক্ট করে আনতে হয়, ঠিক আছে? এগেইন মানে সো জিনিসটা হচ্ছে বলতে পারেন দুইটা ডিফারেন্ট থিওরি আসলে বলা উচিত না, বাট ধরেন আমি একই জিনিসকে, একই অবজারভেশনকে এক্সপ্লেইন করার জন্য আপনার একটা ম্যাথমেটিক্যাল মডেল থাকতে পারে, আমার একটা ম্যাথমেটিক্যাল মডেল থাকতে পারে। অ্যাজ লং অ্যাজ আপনি যা যা প্রেডিক্ট করেন সেম জিনিস অ্যাকচুয়ালি হয়, আমার মডেলও অ্যাজ লং অ্যাজ আমি যা যা প্রেডিক্ট করি কারেক্ট হয়, দুইজনের মডেলই ওকে। আমি বলতে পারবো না যে আমার মডেল সুপিরিয়র দ্যান টু ইয়োর মডেল, ঠিক আছে? ইনফ্যাক্ট এরকম যদি হয়, সাধারণত দেখানো যায় যে যদি দুইজনেরটাই আর কি কারেক্ট হয়, সাধারণত দেখানো যায় যে আমার মডেল আর আপনার মডেল বেসিক্যালি একটা রিলেশন আছে,
যে আমার মডেল থেকে আপনার মডেলে কেমনে যাবো, আপনার মডেল থেকে আমার মডেলে কেমনে যাবো, মানে 1-to-1 করেসপন্ডেন্স আছে, ঠিক আছে। তো সেরকম হচ্ছে হিলবার্ট স্পেসের আপনার স্টেট ভেক্টরের সাথে এই অপারেটরেরও, স্টেট ভেক্টর এবং অপারেটরের মধ্যে একটা মিল আছে। তো আমরা সাধারণত অনেকগুলা পস্টুলেট দিয়ে শুরু করি, তো ডেনসিটি অপারেটরেরও ওরকম অনেকগুলো পস্টুলেট আছে, তো সেইগুলো এক একটা করে বলি। 1 নাম্বার হচ্ছে যে কোনো ফিজিক্যাল সিস্টেমকে তাহলে আমি একটা রো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। আমি শর্টে লিখি, আপনারা পুরোটা লিখেন, রো দিয়ে লিখতে পারি, which is an element of ওই হিলবার্ট স্পেস যেটা এখানকার কথা বলতাম, ঠিক আছে। ইফ দিস ইজ অ্যান এলিমেন্ট অফ হিলবার্ট স্পেস, এই হিলবার্ট স্পেস, সো এন ডিমেনশনাল হিলবার্ট স্পেস হইলে ওইটারই একটা অপারেটর, মানে এল দিয়ে আমি বুঝাচ্ছি ওটা লিনিয়ার অপারেটর, ঠিক আছে। একটা ভেক্টরের উপরে তো অনেক ধরনের অপারেটর থাকতে পারে, তো সেরকম একটা অপারেটর হচ্ছে রো, ঠিক আছে। সো এরকম একটা অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করা যায় যে কোনো ফিজিক্যাল সিস্টেমকে, ঠিক আছে। তো এখানে আরও একটা কন্ডিশন আছে, যেমন আমরা বলতাম যে এই ভেক্টরটাকে নর্মালাইজড হইতে হবে, সেরকম এখানে আমরা বলি যে ট্রেস অফ রো ইকুয়ালস টু 1 হইতে হবে। হিলবার্ট স্পেস পিকচারে, ঠিক আছে, হিলবার্ট স্পেস পিকচারে বা মানে ধরেন স্টেট ভেক্টর ফর্মালিজমে আমরা যদি কখনো কোনো নাম্বারে যাইতে চাই, মানে এটা তো একটা ভেক্টর, সেখান থেকে একটা নাম্বারে যাইতে চাই, হয়তো প্রবাবিলিটি বের করতে চাই, অথবা বলতে চাই ভেক্টরের লেন্থ কত, এই সমস্ত ইনফরমেশন বের করতে গেলে আমরা যাই যে নর্ম বা হচ্ছে যে আমাদের বেসিক্যালি নর্ম তো ইনার প্রোডাক্টের ডেফিনেশন, ইনার প্রোডাক্ট দিয়ে ডিফাইন্ড, তো ইনার প্রোডাক্টে যাই, যখনই আপনি ইনার প্রোডাক্টে যান তখনই ইউ গেট আ নাম্বার আউট, ঠিক আছে, কোনো একটা নাম্বার পান। ঠিক সেরকম আমাদের এই ফর্মালিজমে ট্রেস জিনিসটা অনেক আসবে, কারণ একটা ম্যাট্রিক্সের ট্রেস বের করতে পারেন না, সবাই কি ট্রেস সম্পর্কে আইডিয়া আছে? যেরকম হচ্ছে ABCD, এই ম্যাট্রিক্সের ট্রেস কত? A+D, শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলোর যোগফল। সো আপনি একটা ম্যাট্রিক্স ইনপুট দিচ্ছেন, একটা নাম্বার আউটপুট পাইছেন, ঠিক আছে। তো এইটাকে ট্রেস বলে, এবং বারবার দেখবেন এখানে যেরকম অনেক ইনার প্রোডাক্ট আসতো, এখানে অনেক ট্রেস আসবে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2, ফিজিক্যাল সিস্টেমকে ডেনসিটি অপারেটর রো দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এখন আমি যদি কোনো মেজারমেন্ট করি, এখানে যদি আমরা কোনো প্রজেক্টিভ মেজারমেন্টের কথাই বলি, আমার যদি কোনো একটা প্রজেক্টর থাকতো, ঠিক আছে, যে কথার কথা আমরা বলি হচ্ছে যে এই যে ধরেন একটা ফিজিক্যাল সিস্টেম আছে সাই, এইটাকে আমি মেজার করছি, মেজার করে ফাই পাওয়ার প্রবাবিলিটি কত, বর্ন রুল বলে এদের ইনার প্রোডাক্ট নিয়ে মডুলাসে স্কোয়ার করেন, সেটাই হচ্ছে প্রবাবিলিটি, ঠিক আছে। মডুলাসে স্কোয়ার কেন করতে হবে? কারণ বর্ন বলছে তাই, ঠিক আছে। মোটামুটি এটাই আপাতত ধরে নেন, দিস ইজ অ্যান অ্যাক্সিওম বা পস্টুলেট। বর্ন বলার আগে আমরা এটা ভাবতাম, অ্যান্ড দ্যাট ওয়াজ রং, মানে আমাদের হয়তো এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে মিলতো না, ঠিক আছে, এনার্জি উল্টাপাল্টা আসতো। তো তারপরে আমরা স্কোয়ার দিয়ে দেখছি যে মেলে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ ট্রু, মানে কারণ আমরা দেখছি যে এটা এক্সপেরিমেন্টকে বলতে পারে যে কেন কি হয়েছে তাই, ঠিক আছে। এবং এইটাকে আরেকটু সুন্দর করে লেখা যায়, মানে আরেকটু সুন্দর করে বলতে মাসাজ করে লেখা যায় হচ্ছে এমনি। গতদিন দেখছিলাম যে প্রজেক্টর দিয়ে দেখানো যায়, লাস্ট ক্লাসে দেখানো হয়েছে যে পাই দিয়ে, আমি সাধারণত ক্যাপিটাল পাই দিয়ে বুঝাবো হচ্ছে প্রজেক্টর। হোয়াট ইজ ক্যাপিটাল পাই? ক্যাপিটাল পাই সবসময় হচ্ছে সামথিং সাথে সামথিংয়ের আউটার প্রোডাক্ট, মানে সেম জিনিস থাকবে। যেমন আমি যদি বলি পাই 0, আই মিন জিরোর মানে আউটার প্রোডাক্ট, জিরোর সাথে জিরোর আউটার প্রোডাক্ট। তো আমি যদি বলি 1, তাহলে এরকম আর কি, ঠিক আছে। আমি যদি বলি যে পাই 0 0, তাহলে 0 0 0 0, এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, ঠিক আছে। এরকম কিন্তু একটা প্রবলেম আপনাদের অ্যাসাইনমেন্ট 0-র একদম লাস্টে দেওয়া ছিল, ঠিক আছে। ওই প্রবলেমটা করবেন, নাহলে প্রজেক্টরের আইডিয়াগুলো ক্লিয়ার হবে না। তো প্রজেক্টরের বেসিক্যালি আমার কি বলে, যেই বরাবর আমি মেজার করতে চাচ্ছি, যেমন ধরেন আমি যদি বলি যে আমার কাছে একটা স্টেট আছে সাই, যেটা হচ্ছে আলফা 0 প্লাস বিটা 1, ঠিক আছে। একটু পরিচিত এক্সাম্পলে যাই। তো আমি যদি আপনাকে বলি যে 0 পাওয়ার প্রবাবিলিটি কত হবে উত্তর? বলেন, ভুল হোক। 0 পাওয়ার প্রবাবিলিটি কত এই স্টেটের? আলফা মড স্কোয়ার,
আলফা মড স্কোয়ার্ড, ঠিক আছে? তো এইটা যে বের করলাম, এইটা একই জিনিস অনেকভাবে করা যায়। যেমন আপনি বলতে পারতেন যে স্যার আমি আসলে এখানে জিরোর সাথে সায়ের ইনার প্রোডাক্ট নিছি। যদি জিরোর সাথে সায়ের ইনার প্রোডাক্ট নিতাম তাহলে কি শুধু আলফা পড়ে থাকতো না? কেন? এখানে জিরো আর জিরোর ইনার প্রোডাক্ট, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট সবসময় 1 হয় বিকজ অফ নর্মালাইজেশন। আর জিরোর সাথে 1 ইনার প্রোডাক্ট নিলে 0 আর 1 হচ্ছে অর্থোগোনাল, তো 0 আসবে, সো শুধু আলফা পড়ে থাকবে। তো এইটার মডুলাসের স্কোয়ার্ড, ওই যেটা বললাম যে বর্ন রুল হচ্ছে এটাই। আপনি সাই স্টেটকে মেজার করতেছেন, এই স্টেটটা পাওয়ার প্রবাবিলিটি কত, 0 পাওয়ার প্রবাবিলিটি কত, উত্তর হচ্ছে এইটা। এবং চেক করে দেখবেন যে আপনারা যে মাত্রই বলেন আলফা মড স্কোয়ার্ড, ওইটাই আসে। এইটা না বলে আমি এটাও বলতে পারতাম, আসলে এখানে আমি পাই 0 সাই এইটা বের করছি, এটাও দেখবেন সেম রেজাল্টই দেয়। 3টা রেজাল্টই আসলে সেম জিনিস। কিভাবে? সাই আমি বলছি পাই 0 মানে হচ্ছে 0-র সাথে 0-র আউটার প্রোডাক্ট। দেখেন এইটা যেই জিনিস, এইটাও সেই জিনিস, জাস্ট কমিউট করা। এবং ইনার প্রোডাক্টের একটা ডেফিনেশন ছিল, আপনি যদি ঘুরায় দেন, প্রথমটাকে যদি আমি ঘুরায় দেই, জাস্ট এইটাকে এটা লিখি, আমাকে এটা কনজুগেট দিতে হবে, মানে কমিউট করলে কনজুগেট আসে, আর এইটা এর মতোই থাকলো। তো এটা একটা নাম্বার জেড স্টার, আর এটা একটা কমপ্লেক্স নাম্বার জেড। তো কোনো নাম্বারের সাথে তার কমপ্লেক্স কনজুগেট গুণ করা মানে আসলে জেডের মডুলাসের স্কোয়ার্ড, মানে 0 সাই এটার মডুলাসের স্কোয়ার্ড। মানে দেখেন সেম রেজাল্ট, দুইটা আসলে সেম, ঠিক আছে? সো এইটা লেখা এইটা লেখা এক্স্যাক্ট সেম ইনফরমেশন, জাস্ট একটু অন্যভাবে লেখা। এটা হচ্ছে ম্যাট্রিক্স, আর এটা দুইটার ইনার প্রোডাক্ট নিয়ে তার মডুলাসের স্কোয়ার্ড করা। তো আমাদের সাধারণত স্কোয়ার টু স্কোয়ার নিয়ে কাজ করতে ভেজাল হয়, সেই জন্য এটা করি। আর এই প্রসেসটা না করে ইফ উই আর ওয়ার্কিং উইথ রো, এখানে তো আমাদের সাই ছিল, এখানে যেটা করতে হয় যে আমি যদি মেজার করি, এখানে মেজার করি, ওখানে যেরকম বর্ন রুল ছিল, মেজার করলে এখানকার বর্ন রুলটা দেখতে এইরকম যে মেজার করে ধরেন, আমি আপাতত এক্সাম্পল এইটাই দিই যে 0 পাওয়ার প্রবাবিলিটি কত, বা আপনার মেজারমেন্টের জন্য যে পাই 0 নেবেন, এটার সাথে রো গুণ করবেন, গুণ করার পরে ট্রেস নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রসেস। আজকে আমি প্রুফ দেখাবো, সমস্যা নাই। বেসিক্যালি দেখাবো যে এইটা আর এইটা সেম কথা। সো আপনি যদি 0 বরাবর নেন, 0 পাওয়ার প্রবাবিলিটি কত বের করার জন্য পাই 0 ইউজ করতে হবে। আপনি যদি 1 পাওয়ার প্রবাবিলিটি বের করতে চান, পাই 1 ইউজ করতে হবে। আপনি যদি দেখতে চান যে +8 পাওয়ার প্রবাবিলিটি কত, এটা ইউজ করতে হবে, ঠিক আছে? সো +8-এর জন্য করেসপন্ডিং প্রজেক্টর হবে এইটা, ঠিক আছে? এই টার্মগুলো সব পারতে হবে, ঠিক আছে? অসুবিধা হলে বলেন, ঠিক আছে? সো রো থাকলে এইভাবে বের করতে হবে, মানে ডেনসিটি অপারেটর ফর্মালিজমে। তারপরে ধরেন আপনার ইউনিটারি এভলিউশন, ঠিক আছে? আমাদের কোনো স্টেট যদি থাকে, আমরা কোয়ান্টাম কম্পিউটিং যেহেতু করতেছি, ওইটাকে মডিফাই করতে হবে। যেমন আমরা হচ্ছে লজিক গেট অ্যাপ্লাই করি, কম্পিউটেশন মানেই হচ্ছে কিছু গেট অ্যাপ্লাই করা। তো আমাদের এখানেও কিছু গেট অ্যাপ্লাই করতে হবে, এবং এখানকার গেটগুলো সব ইউনিটারি গেট হইতে হবে, ঠিক আছে? আর নাইলে মেজার করা যায়, জাস্ট এই দুইটা কাজই করা যায়। তো ইউনিটারি গেট যদি অ্যাপ্লাই করেন, ইউ ইজ এ ইউনিটারি ম্যাট্রিক্স যদি হয়, আমরা এখানে লিখতাম হচ্ছে সাইয়ের সামনে ইউ অ্যাপ্লাই করতে হবে, আর এইখানে আমরা যেটা লিখব, রো এর দুই সাইডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ইউ রো ইউ ড্যাগার, মানে দিস ইজ দ্য নিউ স্টেট। আচ্ছা, নিউ স্টেট বলতে রো প্রাইম দিয়ে দিলাম, ঠিক আছে? আমি যদি মানে লজিক গেট অ্যাপ্লাই করি, দ্য লজিক গেট ইজ ইউ, কোয়ান্টাম লজিক গেট, তাহলে নতুন স্টেটটা কি হবে, দুই সাইডেই স্যান্ডউইচ করতে হয়, ঠিক আছে? আর ফাইনালি আপনার যদি দুইটা সিস্টেম থাকে বা মাল্টিপল সিস্টেম থাকে, আচ্ছা দুইটা সিস্টেম লিখি তাহলে তো মাল্টিপল সিস্টেমের জন্য বের করতে পারবেন। দুইটা সেপারেট সিস্টেম যদি থাকে, রো আর সিগমা, তাহলে দুইটাকে মিলায় যে বড় সিস্টেমটা হয়, ওই কম্পোজিট সিস্টেমটা হবে হচ্ছে রো টেন্সর প্রোডাক্ট সিগমা, মানে টেন্সর প্রোডাক্ট করতে হয়। এগুলো সব জানা থাকতে হবে, এগুলোর মিনিং কি। আপনাদের কি অবস্থা? আপনাদেরকে তো 481-এ পাই নাই, আপনারা কি এইগুলো জানতেছেন? মানে ফ্র্যাঙ্কলি বলতে পারেন, সমস্যা নেই। যদি অপরিচিত লাগে, এখন যেই কথাগুলো বললাম, বেসিক এলিমেন্টগুলো,
তাইলে বুঝতে হবে যে রিকোয়ারমেন্ট ফুলফিল করে নাই, প্রি-রিকুইজাইট ফুলফিল করে নাই। ঠিক আছে, 481 করে আসতে হবে। 481 না করলে আসলে 482 করা টাফ, আনলেস ইউ হ্যাভ ডান সেলফ স্টাডি অর সামথিং, মানে কিছু না করলে। ঠিক আছে, তো বাকিরা কি বুঝতেছেন কি বলছে এখানে? গত দিনের কথাই জাস্ট রিপিট করলাম, অসুবিধা আছে? ঠিক আছে, আচ্ছা। তো আমার এখানে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে ট্রেস নিয়ে ক্যালকুলেশন কিছু করব, ঠিক আছে, মানে আপনাদের এখানে ম্যাট্রিক্সে যাওয়া অ্যাভয়েড করব। তো ট্রেসের ডেফিনেশনই আমরা জানি হচ্ছে, মানে আমরা ছোটোবেলা থেকে যা জানি ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর যোগ করা। তো তার মানে তো ট্রেস বের করতে গেলে ম্যাট্রিক্স আগে আঁকাইতে হবে তারপরে। তো সেই জন্য আমরা অন্যভাবে অ্যাপ্রোচ করব, যে দেখি মানে আমি বলি আর কি যে ডিরাক নোটেশনের জিমন্যাস্টিক্স আর কি, আমাদের এখানে জিমন্যাস্টিক্স করা লাগবে। এইটা একটু কেমনে করে দেখব, আর কিছু জিনিস মানে সো ট্রেস জিনিসটা নিয়ে একটু আলোচনা করবো ভালো করে। আর হচ্ছে আমি রো নিয়ে কি করতে হবে, কী করা যায় ওইটার একটা বেনিফিট বলবো। ঠিক আছে, তো এখন আসি তাহলে ওই জায়গাটায়। আমি মেইন মাঝখানে এই জায়গাটাই ইউজ করি বারবার, তাহলে সবার দেখতে ভালো হবে। এগুলো মাথায় রাখতে হবে। কোনটা? ডিটারমিনেন্ট মনে হয় না আমাদের কোনো কাজে লাগবে, মেইনলি ট্রেসটাই কাজে লাগবে। ঠিক আছে, মানে ডিটারমিনেন্ট আসলে মাল্টিপ্লিকেটিভ জিনিস তো, অ্যাডিটিভ জিনিস না, তো ভেক্টর স্পেস টেস এইগুলোতে কম কাজে লাগে। ঠিক আছে, এটাই। অপারেটরগুলা টেনসর কি না? টেনসর প্রোডাক্টের কথা বলতেছেন না টেনসরের কথা বলতেছেন? দুইটা ডিফারেন্ট জিনিস আর কি। টেনসর দেখে আচ্ছা, মানে এখন ওকে, আচ্ছা আপনি কি ফিজিক্স স্টুডেন্ট? আচ্ছা, সো আপনি কি এমনি টেনসর ক্যালকুলাস কোনো কোর্স আছে আপনাদের? আচ্ছা, করছেন। তো এখন বিষয়টা হচ্ছে আমি আর কি যেখানে একটু আটকাচ্ছি সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সও একটা টেনসর, ভেক্টর একটা টেনসর। ঠিক আছে, তো এখন ইউ ক্যান সে যে টেনসর প্রোডাক্ট, মানে টেনসর অ্যাকচুয়ালি আপনি যদি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে যান, টেনসর প্রোডাক্ট আসলে টেনসর আসলে টেনসর প্রোডাক্ট দিয়েই ডিফাইন্ড। তো আই উড সে যে আমরা এখানে যে কাজগুলো করতেছি টেনসর প্রোডাক্টে যাচ্ছি, টেনসরে যাচ্ছি না। বাট দ্য থিং ইজ যে আপনার ম্যাট্রিক্সও টেনসর, তারপরে আপনার ভেক্টর একটা টেনসর, স্কেলারও আপনি বলতে পারেন জিরো টেনসর আর কি। ঠিক আছে, তো হ্যাঁ সবই টেনসর আসলে। ঠিক আছে, মানে টেনসর হচ্ছে এ জেনারেলাইজেশন অফ লিনিয়ার অ্যালজেব্রা। মানে আপনাকে যদি বলি হচ্ছে আমরা পড়ি লিনিয়ার অ্যালজেব্রা, আর মাল্টিলিনিয়ার অ্যালজেব্রা হচ্ছে বেসিক্যালি আপনার টেনসর। ঠিক আছে, তো এটাই। বাট মানে টেনসর পর্যন্ত আমাদের যাওয়া লাগবে না। ঠিক আছে, হোয়াট ইজ টেনসর প্রোডাক্ট? আপনাকে যদি আমরা সহজে বলি যে ধরেন, আচ্ছা আমি আগে স্টেট ভেক্টরের জন্যই দেখাই। আমার একটা স্টেট আছে এইটা, আরেকটা স্টেট আছে হচ্ছে এরকম গামা 0 প্লাস বিটা 1। ইট কুড হ্যাভ বিন যে আমি ডিফারেন্ট ইয়া নিতাম, কি বলে বেসিসও নিতে পারতাম, বাট আমি রাখছি। তো সাই টেনসর প্রোডাক্ট ফাই, এটা জাস্ট কম্পিউট করি লিটারালি জাস্ট আলফা 0 প্লাস বিটা 1, এটার সাথে টেনসর করতেছি গামা 0 প্লাস ডেল্টা 1-এর। তো আমরা কি করি, জাস্ট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি খাটাই, বিকজ টেনসর ইজ মানে টেনসর প্রোডাক্ট ইজ এ প্রোডাক্ট। তো গুণ করলে আলফা গামা 0 টেনসর প্রোডাক্ট 0 লিখি, তারপরে হচ্ছে আলফা ডেল্টা 0 টেনসর প্রোডাক্ট 1 লিখি, তারপরে প্লাস বিটা গামা 1 টেনসর প্রোডাক্ট 0 লিখি, আর হচ্ছে বিটা ডেল্টা 1 টেনসর প্রোডাক্ট 1 লিখি। ঠিক আছে, তো টেনসর প্রোডাক্ট করলে যেটা হয়, দিস ওয়াজ অ্যান এলিমেন্ট অফ 2-dimensional হিলবার্ট স্পেস। এইটাও একটা 2-dimensional হিলবার্ট স্পেস ছিল। তো যখন মানে আচ্ছা আমি ইন জেনারেলি যদি লিখতে চাই এইচ এম আর এইচ এন যদি হয়, দিস ইজ অ্যান এলিমেন্ট অফ এম ইন্টু এন ডিমেনশনাল একটা বড় হিলবার্ট স্পেস হয়। ঠিক আছে, এবং এই হিলবার্ট স্পেসের বেসিসগুলো হচ্ছে 0, 1, এই হিলবার্ট স্পেসের বেসিসগুলো 0, 1,
আর এই যে বড় হিলবার্ট স্পেসটা হয়েছে, যেহেতু এম আর এন দুইটাই 2, সো এটা হচ্ছে 4 ডিমেনশনাল হিলবার্ট স্পেস। সো এখানকার বেসিস থাকবে 4টা, এই 0 টেন্সর প্রোডাক্ট 0, 0 টেন্সর প্রোডাক্ট 1, 1 টেন্সর প্রোডাক্ট 0 এবং 1 টেন্সর প্রোডাক্ট 1 হচ্ছে, এই 4টা হলো এর বেসিস। মানে আপনার ইন্ডিভিজুয়াল যদি করি, সো এম ডিমেনশনাল হইলে বেসিস থাকবে এখানে এমটা, এন ডিমেনশনাল হইলে বেসিস থাকবে এখানে এনটা, সবগুলোর সাথে সবগুলোর কম্বিনেশন নিলে টোটাল এম এনটা কম্বিনেশন পসিবল, তো এম এনটা বেসিস তৈরি হয় আর কি, এই জন্য এটা এম এন ডিমেনশন। তো এইটাই আমরা ডেফিনেশন হিসেবে ইউজ করব, ঠিক আছে। আর আমরা যেহেতু ফাইনাইট ডিমেনশনে কাজ করতেছি, টেন্সর প্রোডাক্ট আপনি আরেকটা মানে ম্যাট্রিক্স দিয়ে ইভ্যালুয়েট করলে আছে, ক্রনিকার প্রোডাক্ট দিয়ে ইভ্যালুয়েট করা যায়। ক্রনিকার প্রোডাক্ট হচ্ছে ফাইনাইট ডিমেনশনে কেমনে কমপ্লিট করতে হয়, যেমন ধরেন আপনার যদি একটা ম্যাট্রিক্স থাকে, এটা হচ্ছে আলফা বিটা, এর সাথে টেন্সর প্রোডাক্ট করতেছি গামা ডেল্টা, ঠিক আছে। তো গুণ করার প্রসিডিওর হচ্ছে আলফার সাথে সবগুলো গুণ করবেন, আলফা গামা আলফা ডেল্টা, তারপরে হচ্ছে বিটার সাথে গুণ করবেন, বিটা মানে বিটার সাথে পুরো ম্যাট্রিক্সটা গুণ করবেন, বিটা ডেল্টা, ঠিক আছে। এই যে 4/1 ম্যাট্রিক্স হলো, এইটাই আসলে এটা রিপ্রেজেন্ট করে। দেখেন আলফা গামা আলফা ডেল্টা, বিটা গামা বিটা ডেল্টা। আর এইটার নোটেশনের শর্ট হ্যান্ড আছে একটা, এটাকে 0 0 লেখা হয়, এটাকে 0 1 লেখা হয়, এটাকে 1 0 লেখা হয়, এটাকে 1 1 লেখা হয়, বাইনারি স্ট্রিং এর সাথে মিলে যায় আর কি। এই হচ্ছে টেন্সর প্রোডাক্ট। সো আপনার টেন্সর পর্যন্ত যাওয়া লাগতেছে না। হিলবার্ট স্পেস, এটা হচ্ছে একটা হিলবার্ট স্পেস। আচ্ছা, মানে আপনার টেন্সর প্রোডাক্টের কাজ হচ্ছে দুইটা হিলবার্ট স্পেসের এলিমেন্ট ইনপুট নেওয়া, আরেকটা বড় হিলবার্ট স্পেসের এলিমেন্ট আউটপুট দেওয়া, ঠিক আছে। সো মানে টেন্সরের সাথে কোনো নাই আর কি, মানে টেন্সরে যাওয়া লাগতেছে না। আর মানে হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি একটা গুণের মতোই চিন্তা করতে পারেন। আর আমি লিটারালি ডিরেক্ট নোটেশনে বেসিক্যালি জাস্ট গুণ রাইখা দিছি, এইটাই, ঠিক আছে। কিছু করি না, এটা ইভ্যালুয়েট করি না, এটা নতুন একটা অবজেক্ট, ঠিক আছে। হ্যাঁ মানে মানে হ্যাঁ মানে মেট্রিক্স ইটসেলফ ইজ অলসো আ ভেক্টর। মানে ধরেন আপনি যদি বলেন ভেক্টর স্পেসে সবগুলো অ্যাক্সিওম ফলো করে, সো দ্যাট মিনস ওইখানেও আপনি একটা ডিফাইন করতে পারবেন, টেন্সর প্রোডাক্ট ডিফাইন করতে পারবেন, ঠিক আছে। সো এইখানেও আপনার এটাকে কি নাম দেওয়া যায়, আর কি দেওয়া যায়, রো সিগমা কি দিব, আচ্ছা এটাকে হচ্ছে নিউ মানে কম্পোজিট স্টেট, আচ্ছা কম্পোজিট স্টেট তো ওইখানেই লেখা আছে, নিউ লার্জার ডেনসিটি অপারেটর। এটার মধ্যে দুইটা সিস্টেমের ইনফরমেশনই আর কি আছে, ঠিক আছে। আপনার ফার্স্ট সেক্টর ইনফরমেশন আছে, সেকেন্ডটার ইনফরমেশন আছে, এবং এটা কেমনি ইভ্যালুয়েট করতে হয়, ওই যে শুধু বেসিসগুলোকে গুণ করতে হয়, এইটাই আর কি, ঠিক আছে। বেসিসগুলোকে গুণ করে ঠিক ওইভাবে রাখতাম। এখানে 0 1 না লিখে আমি যদি রো এর যে বেসিসগুলো আছে আর সিগমার যে বেসিসগুলো আছে ওগুলো থাকতো, একই জিনিস দিত আর কি, ঠিক আছে। সো এরকম আর কি। তো এই হচ্ছে আপনার ডেনসিটি অপারেটর ফর্মালিজম। আর গতদিন একটা ছোট্ট বেনিফিট বলছিলাম, যে এটার একটা বেনিফিট হচ্ছে আমরা জানি যে ফাই, আচ্ছা ধরেন সাই এবং e⁻i ফাই সাই, এই দুইটার মধ্যে একমাত্র ডিফারেন্স হচ্ছে গ্লোবাল ফেজে। তো এবং আমরা বলি যে যদি কোনো গ্লোবাল ফেজ ডিফারেন্সই যদি শুধু থাকে, এইটা অ্যাকচুয়ালি অবজার্ভ করা যায় না। আপনি এমন কোনো এক্সপেরিমেন্ট দাঁড়া করাতে পারবেন না যে এখানে এই ফাইয়ের ভ্যালুটা আপনি বের করতে পারেন। ধরেন আমার কাছে একটা কিউবিট আছে যেটা 0 স্টেটে আছে, আপনার কাছে একটা কিউবিট আছে যেটা হচ্ছে ধরেন e⁻i পাই, ঠিক আছে, বা π/3 0 এই স্টেটে আছে। এমন কোনো এক্সপেরিমেন্ট দিয়ে আপনি আলাদা করতে পারবেন না যে দুইটার মধ্যে কোনটা 0 আর কোনটা এটা, সব এক্স্যাক্ট সেম রেজাল্ট দিবে, ঠিক আছে। তো কিন্তু এটা একটু কেমন, যে ধরেন দুইটা অবজেক্ট এক্স্যাক্ট সেম রেজাল্ট দিচ্ছে, কিন্তু একটার ম্যাথমেটিক্যাল ডিসক্রিপশন দেখতে এরকম, আরেকটা দেখতে এরকম। এটা আমি বলি যে একটা অ্যানোমালি টাইপের। কিন্তু ডেনসিটি অপারেটরে এই অ্যানোমালিটা নাই, কারণ ধরেন এইটার ডেনসিটি অপারেটর হিসাব করতে গেলে আমরা লিখি যে সাইয়ের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট, আর এটাকে যদি সাই প্রাইম দেই, এইটার ডেনসিটি অপারেটর হিসাব করার জন্য আমরা রো প্রাইম নাম দিলাম, সাই প্রাইমের সাথে সাই প্রাইম বের করব। তো এটা বের করার সময় সাই প্রাইমের ভ্যালু তো লেখাই আছে e⁻i ফাই সাই, আর এটা যেহেতু ব্রা, সো এটাও ব্রা হয়ে যাবে, বাট এখানে একটা কমপ্লেক্স কনজুগেট যেহেতু মাইনাস আসবে, সো এটা ইন্টু বারবার কলমের কালি শেষ হয়ে যাচ্ছে,
e⁻⁻i⁵ সাই আসে, তো দুইটা গুণ করলে 1 হয়ে যায়। সো দিন শেষে সাইয়ের সাথে সাইয়ের ইনার প্রোডাক্টই আসে, উইচ ইজ দ্য সেম থিং অ্যাজ রো। মানে এইখানে আমার দুইটা অবজেক্ট সেম রেজাল্ট দিতেছে এবং দুইটার এক্স্যাক্ট মানে ডেন্সিটি অপারেটর ভ্যালু সেম আসতেছে। সো আপনি যদি দেখেন যে দুইটা অবজেক্টের ডেন্সিটি অপারেটর সেম, এরা সবসময় সেম রেজাল্ট দেয়, ঠিক আছে, হুইচ ইজ মোর সেন্সিবল ইন মাই ওপিনিয়ন। যে দুইটা অবজেক্ট এক্স্যাক্ট সেম রেজাল্ট দেয় কিন্তু একজনের নাম অমুক আরেকজনের নাম তমুক, তাইলে তো একটু সমস্যা। বাট দুইজন যদি এক্স্যাক্ট সেম রেজাল্ট দেয়, দুইজনের নাম যদি অমুক হয়, দ্যাট মেক্স মোর সেন্স, ঠিক আছে। দুইজনকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় না, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের একটা ছোট্ট বেনিফিট পিওর স্টেটে। বাট মেইন আলোচনা যেই কারণে আমাদের আসলে ডেন্সিটি অপারেটরের ঢোকা, এইটার মূল উদ্দেশ্য হচ্ছে, এখন থেকে আর কি নতুন ক্লাস শুরু করতেছি বেসিক্যালি, যে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যদি পিওর স্টেট না থাকে, ঠিক আছে, আপনার পিওর যদি একটা স্টেট ভেক্টর না থাকে, তাহলেও যেন ওইটাকে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে। যেমন আমি গতদিন একটা প্রবলেম বলছিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা স্টেট ভেক্টর ফর্মুলিজমে যা যা করছি, এতদিন ধরে যা যা করে আসছেন স্টেট ভেক্টর নিয়ে, ওগুলো সবগুলাকে পিওর স্টেট বলে, ঠিক আছে। তো লেট মি রাইট ইট, একটা সার্কিট আঁকাই দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি আসলে মানে মেইন কাহিনী হচ্ছে মেজারমেন্ট করার পরে একটু গেট টেট অ্যাপ্লাই করছি, হুইচ ইজ ডুয়েবল। স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টের নাম কে কে জানেন? মানে জানেন না কে কে? স্টার্ন গার্লাকের নাম শোনেন নাই? ওকে, আচ্ছা, আমি কিউসি 1-এ সময় ছিল না দেখে বলি নাই, বাট দিস ইজ আ ট্রেডিশনাল এক্সাম্পল। যে আপনাদেরকে যখন ফোটনের এক্সাম্পলটা দিছিলাম, যে এটা ভার্টিক্যালি পোলারাইজ বা হরাইজন্টালি পোলারাইজ হইতে পারে, যখন মেজার করছিলেন তখন বলছিলাম যে লাইট যাচ্ছে কিংবা মানে যেতে পারে কিংবা যেতে পারে না, এটাই তো মানে আইদার অ্যাবজর্বড হয়ে যায় অথবা পাস করে যায়, এরকম ছিল হচ্ছে মেজারমেন্ট প্রসিডিওরটা। এতে করে দেখেন কিছু ফোটন কিন্তু অ্যাবজর্বড হয়ে যেতে পারে। সো আপনি এমন সবসময় পাবেন না যে এরকম মেজারমেন্টের পরে সবসময় যে এখানে কিউবিট পাবেন, এটার কোনো গ্যারেন্টি নাই, ঠিক আছে। বাট দেয়ার আর আদার সিস্টেমস, ওইগুলোকে বলা হয় হচ্ছে আর কি, মানে ফোটনের যে এক্সাম্পলটাকে বললাম ওইটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ কিউবিটস টাইপের আর কি, বা কোয়ান্টাম সিস্টেমটাকে আর কি, যে মেজারমেন্ট করার পরে ওটা ডিস্ট্রয়েড হয়ে যায়। আরেকটা কী নাম জানি আছে, ভুলে গেছে আর কি। তো বাট এরকম অনেক সিস্টেম আছে যেখানে আর কি আপনার সেটা হয় না, ঠিক আছে। যেমন স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট, যেটা দিয়ে প্রথম স্পিন আসলে আসছিল আর কি হিস্টোরিক্যালি, যদিও প্রথমে আমরা বুঝি নাই যে এটা স্পিন, তো যাই হোক হোয়াট এভার, ওই হিস্ট্রিতে না যায়। তো ওইখানে যেটা করা হয়, একটা ইলেকট্রন আসতেছে, খুবই সিম্পল এক্সপেরিমেন্ট, ঠিক আছে, চাইলে ওটা কনটেক্সটের জন্য বলা যাইতে পারে। সেটা হচ্ছে যে আপনার এখানে একটা ধরেন আভেন আছে, ঠিক আছে, ঠিক আছে, এখানে আপনার সিলভার আছে অনেক। তো আমি যদি এখানে একটা ছিদ্র করে দিই, এত উত্তপ্ত করছি যে সিলভার অ্যাটম বেসিক্যালি বাষ্প হয়ে মানে ধরেন লেজারের মতো শ্যুট করতেছে, এরকম টাইপের একটা বিষয়, ঠিক আছে। তো এই দিক থেকে বের হচ্ছে। তো সিলভার অ্যাটম ইউজ করার মেইন রিজন হচ্ছে সিলভার বেশ উদ্দায়ী টাইপের, যে কারণে আমাদের যে ফটোগ্রাফিতেও ব্যবহার করা হইতো আর কি, রিলেটিভলি ইজিয়ার আর কি এটাকে করা। এবং এটার একদম লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে। তো ওই বেসিক্যালি আমরা সব ইলেকট্রন বেসিক্যালি পুরোটাই নিষ্ক্রিয় গ্যাসের মতো কাজ করে, শুধু ওই একটা ইলেকট্রনের প্রপার্টি আমরা দেখতেছি, বাট অ্যাজ এ হোল অ্যাটম। তো এইখানেও কিছু মেজারমেন্ট করা যায়। তো মেজারমেন্টটা হইল আমরা ম্যাগনেটিক সিস্টেম দিয়ে মেজার করতে পারি, ঠিক আছে, মানে ম্যাগনেটিজম ইউজ করে দেখতে পারি যে স্পিন যেহেতু মানে একটা ম্যাগনেটিক প্রপার্টি, আপনি দেখতে পারেন যে এখানে কি হচ্ছে, ঠিক আছে। তো এখানে একটা ম্যাগনেট থাকে, ধরেন মানে কিছু একটা শেপ হইলেই হয়েছে, ঠিক আছে। মানে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে যে নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড লাগবে আর কি। তো যাই হোক, তো আপনার এখানে যেটা হয় যে আপনার ম্যাগনেট মানে ধরেন আপনার যে অ্যাটমগুলো আসতেছে, এইগুলোর প্রত্যেকটা যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের একটা স্পিন আছে। এই স্পিনের কারণে কিছুটা হালকা মানে নর্থ বা সাউথ ম্যাগনেটিক পোলের দিকে ওরিয়েন্টেড থাকে, কিন্তু যেহেতু এর স্পিনটা হচ্ছে কোয়ান্টাইজড,
দেখা যায় যে হয় এই দিকে যায় না হয় এই দিকে যায়। তো আপনি যদি এখানে স্ক্রিন রাখেন দেখবেন যে এইখানে সিলভার জমা হচ্ছে, ঠিক আছে, মাঝখানে কিছু নাই, ঠিক আছে। এটাই আর কি স্পিনের কোয়ান্টাইজেশন, যে আচ্ছা মাঝখানে কিছু নাই, হয় ওইটা না হয় এইটা, এর বাইরে কিছু নাই, ঠিক আছে। তো কাহিনী হচ্ছে দেখেন আপনি এখানে কিন্তু হ্যাঁ থামাই দিলে হয়ে যাবে, বাট দ্য থিং ইজ ইলেকট্রন হয় এই রাস্তায় যাচ্ছে না হয় ওই রাস্তায় যাচ্ছে। সো আপনি চাইলে এই জায়গায় আবার আরেকটা স্টার্ন গার্ল্যাক বসাইতে পারেন, না আবার একটা অপারেশনের মধ্যে ঢুকাইতে পারেন, বা আবার আরেকটা কিছু নতুন কিছু করতে পারেন। মানে ইলেকট্রন হয় এই রাস্তায় যাচ্ছে না হয় ওই রাস্তায় যাচ্ছে, তো ওদের উপরে আবার কিছু একটা করতে পারেন। যেমন আপনার মনে হলো যে আচ্ছা এই রাস্তায় যারা যাচ্ছে তাদের উপরে আমি সাম ইউনিটারি অ্যাপ্লাই করব, এই রাস্তায় যারা যাচ্ছে তাদের উপরে আমি আলাদা ইউনিটারি অ্যাপ্লাই করবো, তারপর মেজার করবো। মানে ফোটনের মতো ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে না, ইলেকট্রনগুলো সব আছে আর কি, হয় এদিকে না হয় এদিকে। তো এরকম নন ডিস্ট্রাকটিভ মেজারমেন্টও করা যাইতে পারে, ঠিক আছে। তো আমি এখানে যে সার্কিটটা দিছি, ধরেন এইখানকার যে কিউবিটগুলো এরকম নন ডিস্ট্রাকটিভ সার্কিট দিয়ে বানানো হয়েছে, মেজারমেন্টের পরে কিউবিট হাওয়া হয়ে যায় না, কিউবিট আছে, ঠিক আছে, কিউবিটটা আছে। এরকম হয়তো এই পাথ না হয় সেই পাথে আছে, ঠিক আছে। ইনফ্যাক্ট লাইটের ক্ষেত্রেও এরকম করা যায়, বাট যাই হোক ওই ডিটেলসে না যায়, ওটা স্পেশাল ক্রিস্টাল লাগে এবং ওইটার ইয়াও আমার মনে নাই যে কেমনে কি বানাইলে হবে, ঠিক আছে। তো যেটাই হোক না কেন, দ্য পয়েন্ট ইজ এরকম ফিজিক্যাল সিনারিও চিন্তা না করে আমি আপনাকে যেটা চিন্তা করাইতে চাই সেটা হলো থিঙ্ক অফ ইট লাইক দিস, যে মেজারমেন্টের পরেও কিউবিট আস্ত আছে, অ্যাবজর্ব হয়ে যায়, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। তো ঘটনা হচ্ছে এটা যদি আমি আপনাকে বলতাম যে আচ্ছা এখানে কি হচ্ছে লেখেন, আপনি বলবেন যে আচ্ছা প্রথমটাই তো জিরো স্টেট আছে, তারপরে হ্যাডামার্ট অ্যাপ্লাই করার পরে কি হয়েছে, এখানে কি স্টেট হবে, প্লাস স্টেট হবে। আচ্ছা এরপরে কি হবে, এইখানে আসার পরে কি স্টেট হবে, আচ্ছা 0 or 1, রাইট। দুইটা পসিবিলিটি আছে এবং দুইটা পসিবিলিটি হচ্ছে 50-50, সো হাফ হাফ। এখন আমি যদি বলি এইখানে যে কিউবিটটা আসছে, কিউবিট কিন্তু একটাই, এটা আইদার 0 স্টেট অথবা 1 স্টেট, এইটার উপর আপনি হ্যাডামার্ট অ্যাপ্লাই করেন, আপনি বলবেন যে আচ্ছা যদি এটা 0 হয় তাইলে এটা প্লাস স্টেট দিবে, যদি এটা 1 হয় তাইলে এটা মাইনাস স্টেট দিবে, ঠিক আছে। মানে কন্ডিশনাল সিনারিও, যে এইটা হইলে এইটা হবে, কিউবিট একটাই। এবং মেজারের পরে আবার যদি মেজার করেন এখানে আবার দুইটা সিনারিও হইতে পারে, 0 আসতে পারে, 1 আসতে পারে, 0 আসতে পারে, 1 আসতে পারে, ঠিক আছে। তো দেখেন আপনি যতবার মেজার করবেন ততবার এরকম স্প্লিটিং হবে, তো অনেকগুলো আলাদা আলাদা সিনারিও তৈরি হইতে থাকবে না, এবং 2টা 4টা 3বার মেজার করলে 8টা সিনারিও, ঠিক আছে, বাড়তেই থাকবে এক্সপোনেনশিয়ালি। এবং আপনার যদি এরকম 2 ডিমেনশনাল সিস্টেম হয় তাহলে তো 2টা পসিবিলিটি, 3 ডিমেনশনাল হলে 3টা হইতো, তখন 3টা 9টা 27টা এরকম হইতো, রাইট। সো দিস গেটস ভেরি লার্জ ভেরি কুইকলি। হোয়াট আই ওয়ান্ট ইজ, এটা আমি করব না, আমি করব ভাই এইসব আমি জানি না, আমি চাই একটা জিনিস, এইখানে শুরুতে একটা রো 0, মানে ধরেন একটাই স্টেট থাকবে, এইখানে একটা নতুন স্টেট থাকবে, এইখানে একটা আরেকটা নতুন স্টেট, এটা আরেকটা নতুন স্টেট, এটা আরেকটা নতুন স্টেট, ঠিক আছে। এখন সবগুলোকে তো আর প্রাইম দিলে প্যারা হয়ে যাবে, সো 1 2 3 4। ডেনসিটি অপারেটর ফর্মালিজমে আপনাকে এভাবে বলা লাগে না যে এইটা অর এইটা, এরকম বলা লাগে না, এইটাকে একটা স্টেট অ্যাসাইন করা যায়, ঠিক আছে। সেইটাই এখন দেখব। যদি পিওর স্টেট হয়, একদম শুরুতে কিন্তু জাস্ট 0, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ইউ জাস্ট রাইট 0-র সাথে 0-র আউটার প্রোডাক্ট, ডান, ঠিক আছে। তারপরে দেখেন একটু পরে আপনি হ্যাডামার্ট অ্যাপ্লাই করার পরে প্লাস স্টেট হয়েছে, প্লাস স্টেটও অ্যাকচুয়ালি ফাইন, এটাও পিওর স্টেট। সো আপনি এটাকে প্লাস এর সাথে প্লাসের ইনার প্রোডাক্ট, সরি আউটার প্রোডাক্ট করলে যেই ম্যাট্রিক্সটা আসবে, গতদিন একটু কম্পিউট করে দেখাইছিলাম, যদি আপনি কম্পিটিশনাল বেসিসে বের করেন তাহলে এইটা আসে আর কি আপনার, ঠিক আছে। আর আপনি যদি এইটা কম্পিটিশনাল বেসিসে হিসাব করেন তাহলে 1 0 0 0 আসে, 0-র প্রজেক্টর আসে আর কি। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা? আচ্ছা এখন কোয়েশ্চেন হচ্ছে এই জায়গাটায় এইটা অর সেইটা, এটা কি সুপারপজিশন আছে, সুপারপজিশন আছে, মানে আমরা যে বলতেছি 50% পাওয়ার প্রবাবিলিটি 0, 50% পাওয়ার প্রবাবিলিটি 1, এটা কি সুপারপজিশনে আছে, কোয়ান্টাম সুপারপজিশন কোনো?
তাহলে তো আমরা প্লাস মানে একটা স্টেট দিয়ে লিখতে পারতাম। সুপারপজিশন মানে এখানে যেরকম সুপারপজিশন আছে এটা আমরা একটা স্টেট দিয়ে লিখছি। এটা সুপারপজিশন না, এটাকে বলা হয় হচ্ছে মিক্সচার বা ক্লাসিক্যাল মিক্সচার। এবং এইখানে যেই স্টেটটা আছে, এখানে কিউবিটটা যেই অবস্থায় আছে সেই অবস্থাটাকে বলা হবে একটা মিক্সড স্টেট। প্রশ্ন হচ্ছে এইটা আমি কি লিখব, ঠিক আছে? তো ওইটা আমি এখন একটা নতুন অ্যাক্সিওম বলতে পারেন বা পোস্টুলেট বলতে পারেন অ্যাড করতেছি। যদি আপনার কাছে একটা মিক্সড স্টেট থাকে সেটার ডেনসিটি অপারেটর কিভাবে লিখতে হয়, ঠিক আছে? আপনার কাছে যদি ψ1 একটা কিউবিট থাকে যেটার স্টেট ψ1 হওয়ার প্রবাবিলিটি p1, ψ2 হওয়ার প্রবাবিলিটি p2 ডট 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 ψn হওয়ার প্রবাবিলিটি pn, ঠিক আছে? যেমন এখানে কি হয়েছে, 0 হওয়ার প্রবাবিলিটি হাফ, 1 হওয়ার প্রবাবিলিটিও হাফ। এরকম যদি হয় তখন আমরা ডেনসিটি অপারেটর লিখব সামেশন অফ সব প্রবাবিলিটিগুলোকে গুণ করব উইথ ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকটার যে করেসপন্ডিং পিওর স্টেটের যে ইয়াটা হইতো, ডেনসিটি অপারেটরটা হইতো, ওই ডেনসিটি অপারেটরগুলোকে স্কেল করব তাদের প্রবাবিলিটি দিয়ে, দেন তারপরে সাম করব। মানে এটা দেখতে এরকম হবে, p1 ψ1 ψ1 প্লাস p2 ψ2 ψ2 অ্যান্ড ইউ গেট দি আইডিয়া, লাস্টে pn ψn ψn। আচ্ছা, এখানে অবশ্যই একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে p1 থেকে p এর পর্যন্ত যোগ করলে কি টোটাল প্রবাবিলিটি তো 100% হইতে হবে, রাইট? সো এটা খেয়াল রাখতে হবে যে প্রবাবিলিটি ইচ্ছা মতো বসাইলে হবে না, অ্যান্ড অলসো প্রবাবিলিটি নেগেটিভ বসানো যাবে না, 1-এর চেয়ে বেশি বসানো যাবে না, ঠিক আছে? সো মানে এই কন্ডিশনগুলো আর কি বলা লাগবে। সো pi হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে অ্যান্ড সাম অফ pi হচ্ছে 1। হ্যাঁ, মানে এটা হচ্ছে যদি আপনার এরকম মিক্সচার থাকে, পিওর স্টেটের জন্য তো ডেনসিটি অপারেটর এভাবেই লিখতে হয়। আর আমরা বলতেছি যদি মিক্সচার থাকে তাহলে এভাবে লিখব। ইনফ্যাক্ট এইটাই আসলে ডেনসিটি অপারেটরের ডেফিনেশন হিসেবে ধরা হয়। কারণ দেখেন, রাইট, আমরা যদি বলি যে মানে 0 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 100%, এটা বলি 0 আর 1 বলতে একটু প্যারা লাগে, প্লাস স্টেট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 100%, তো তাহলে p1 হবে 1, এইটা হবে প্লাস, আর বাকিগুলো তো কিছু নাই কারণ একটাই আছে। সো ইফ ইউ রাইট ইট বেসিক্যালি ইউ গেট দ্য সেম থিং অ্যাজ বিফোর। সো আসলে এইটাই ডেনসিটি অপারেটরের অ্যাকচুয়াল ডেফিনেশন, ঠিক আছে? সো এইভাবেই ডিফাইন করা হয়। তা আমার কাছে মনে হয়েছে যে একটু এইভাবে মোটিভেট করলে ভালো হয় আর কি। আগে পিওর স্টেটের জন্য ডিফাইন করলে দেখবো যে আমরা হিলবার্ট স্পেসের কিছুই মিস করতেছি না, এরপরে আমি মিক্সড স্টেটের জন্য এটা ডিফাইন করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এই সো এখন আমাদের এই জায়গাটা আমি তাহলে লেখা শুরু করি। সো রো 2কে তাহলে আমরা এখন লিখতে পারবো, সেটা হচ্ছে হাফ 0 0 প্লাস হাফ 1 1। ডু ইউ অল এগ্রি? মানে ঠিক আছে কিনা? ঠিক আছে না? আচ্ছা, তো এইটা করলে দেখেন আপনার যদি ম্যাট্রিক্সে লেখেন, সো হাফ 1 0 0 1 আসবে, মানে আইডেন্টিটি টাইমস হাফ আসতেছে, ঠিক আছে? মানে আপাতত একটু ম্যাট্রিক্সে থাকি, আর একটু বড় হইলে আমরা পুরোপুরি ব্র্যাকেট নোটেশনেই থাকবো। অ্যান্ড প্রশ্ন, স্যার বুঝলাম, তো এখন আপনি যা করতেছেন এইটাতে তো এই হেডামার্ট কেমনে অ্যাপ্লাই করবো? আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, যদিও আমি এটা আজকে আবার এক্সপ্লেন করলাম না, তারপরে দেখেন হেডামার্ট যেহেতু একটা ইউনিটারি গেট, অ্যাপ্লাই করলে আমাদের ওই যে পস্টুলেট অনুযায়ী বামে এবং ডানে হেডামার্ট এবং হেডামার্ট ড্যাগার দিয়ে মাল্টিপ্লাই করার কথা। যদি হেডামার্ট 0-র উপর অ্যাপ্লাই করি ওইটাকে লেখা যায় প্লাস, এবং হেডামার্ট ড্যাগার আর 0 এটাকে মিলে আরেকটা প্লাস লেখা যায়, ওভাবেই কিন্তু আসছে। তা আমার প্রশ্ন হইল রো 3-কে কি লেখা যাবে? এটাও হেডামার্ট অ্যাপ্লাই করতেছি, রাইট রাইট। তো আমি একটু মানে একটা স্টেপটা আলাদা করে বলি আর কি। সো রো 2 এর উপরে আই ডু দিস,
ঠিক আছে, এখন বাইলিনিয়ারিটি হেডামার্ট দুইটাকে আলাদা আলাদা করে দিতে পারবো। তো তখন আপনি লিখতে পারবেন যে হাফ প্লাস প্লাস, কারণ হেডামার্ট এই দুইটার এগেনস্টে আসলে প্লাস আসবে, আর ওয়ানের এগেনস্টে আসলে হাফ মাইনাস মাইনাস আসবে। এটাই হেডামার্ট একটা ইউনিটারি অপারেটর। ঠিক আছে, মেজারমেন্ট ছাড়া আমরা যা লিখবো সবই আসলে ইউনিটারি অপারেটর, কারণ আমরা কম্পিটিশন যেহেতু করতেছি এখানে আমাদের ইউনিটারি অপারেটরই মেইন ইস্যু। ঠিক আছে, মানে মেইন কাজে লাগবে আর কি। সো আপনি চাইলে হয়তো এইটাও লিখতে পারেন কি আসে, মানে ম্যাট্রিক্স আকারে, তো আমি আর প্যারা নিলাম না। বাট একটু দেখেন এই জিনিসটার দিকে, ডেনসিটি অপারেটরটার দিকে যদি আমি তাকাইতাম, এই ডেফিনেশন অনুযায়ী আমি কি বলতাম, প্লাস পাওয়ার প্রবাবিলিটি 50%, মাইনাস পাওয়ার প্রবাবিলিটি 50%। দেখেন তো সেই সিনারিওটাই হয়েছিল কিনা। ঠিক আছে, সো আমাদের ইনফরমেশন এনকোডেড আছে, ডেনসিটি অপারেটরের মধ্যে সব ইনফরমেশনই আছে। ঠিক আছে, ফাইনালি আমি আরেকবার মেজার করছি। ঠিক আছে, তো মেজার করলে এইখানে কি হবে, সাম অফ পিআই, মানে আগের মেজারমেন্টটা তো আসলে ইজি ছিল, এটা তার প্যারা নেই নাই, আমি বলছি যে আচ্ছা প্লাস 8 আছে, মেজার করলে 0 হবে বা 1 হবে। বাট এইখানকারটা কি হবে সেটা আমি বলি নাই, বাট আমাদের ডেফিনেশন অনুযায়ী এইটা হওয়ার কথা, রাইট? আচ্ছা আমি আরেকটা কাজ করি, এইটাকে না লিখে আই ক্যান অলসো রাইট, আচ্ছা একটু বুঝেন, দিস ইজ স্মল পি ফর প্রবাবিলিটি অ্যান্ড দিস ইজ রো আই। ঠিক আছে, আচ্ছা আই বলতে আমি বুঝাচ্ছি আর কি ইন্ডিভিজুয়াল যে প্রবাবিলিটিগুলো হবে আর কি সেটা। ঠিক আছে, তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, আপনি যদি এখন এই স্টেটটাকে দেখেন, ঠিক আছে, এই ডেনসিটি অপারেটরটা থেকে দেখেন রো 3। ঠিক আছে, আচ্ছা আমি এটা নিয়ে একটু কথা বলি, আই গেস এটাকে একটু আলাদা করে কথা বলি, রো 4 নিয়ে আলাদা করে কথা বলি। রো 4 হচ্ছে যে মেজারমেন্ট করার পরে যেই রেজাল্টটা আসে সেইটা প্রবাবিলিটির সাথে করেসপন্ডিং স্টেটগুলা গুণ করতে হয়। তো আচ্ছা আমি যদি আপনাকে এইটা জিজ্ঞেস করি, রো 3-কে মেজার করার পরে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 0, কেমনে বের করতে হয়? ওই পস্টুলেটগুলো দেখেন, ডেনসিটি অপারেটরের ট্রেস অফ পাই 0 ইন্টু রো, এখানে যেহেতু রো 3 ইউজ করতেছে সো আই হ্যাভ টু ডু দিস। আর 1 পাওয়ার প্রবাবিলিটি কত? ট্রেস অফ পাই 1 ইন্টু রো 3। এতটুকু কি বুঝছি? সো আমি যদি কম্পিউট করি, মানে পাই 0-এর সাথে রো 3 গুণ করলে একটা ম্যাট্রিক্স দিবে, সেই ম্যাট্রিক্সটাকে আবার ট্রেস নিতে হবে। তো আমি আপাতত একটু এটা লিখে দিই, কারণ আমি ট্রেসের এই প্রপার্টিটা গতদিনও বলছি বাট প্রুফ করি নাই। ঠিক আছে, বাট আই থিঙ্ক ইউ ক্যান সি যে আসলে এখানে কী হইতেছে, এক্সপেকটেশন ভ্যালু বের করা টাইপের আর কি কাজ হচ্ছে। ঠিক আছে, সো এই দুইটা ভ্যালু আসে আর কি। ঠিক আছে, কেমনে এটা ইকুয়ালস এটা হয় আমি বলতেছি, সমস্যা নেই। ট্রেসের সাইক্লিক প্রপার্টি ইউজ করছি যারা আর কি জানেন। ঠিক আছে, এখানে 0 0 লিখছি, তারপরে একটাকে পিছনে নিয়ে গেছি। ঠিক আছে, এখানে 1 1 লিখছি, একটাকে পিছনে নিয়ে গেছি। তো সাইক্লিক প্রপার্টির প্রুফটা আমি দেখাইনি। তো আমি কি তাহলে জানি যে 0 পাওয়ার প্রবাবিলিটি কত এবং 1 পাওয়ার প্রবাবিলিটি কত? 0 পাওয়ার প্রবাবিলিটি এত, 1 পাওয়ার প্রবাবিলিটি এত। তাহলে আমি কি রো 4-কে লিখতে পারি না যে রো 4 যেহেতু মেজারমেন্ট রেজাল্ট, 0 পাওয়ার প্রবাবিলিটি এর সাথে 0 0 প্লাস 1 পাওয়ার প্রবাবিলিটি ইন্টু 1 করলে ফাইনাল স্টেটটা পাওয়া যাবে। কথাটা বুঝতে পারছেন? মানে আমাদের এই যে ডেফিনেশন কি ছিল, প্রবাবিলিটি সাই আই হওয়ার প্রবাবিলিটি কত সেইটা জাস্ট পরপর বসায় যোগ করে দিতে হবে। তো আমি দেখছি যে আচ্ছা এটাকে যদি মেজার করি তাহলে এইখানে 0 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই নাম্বারটা, হোয়াট এভার দ্যাট নাম্বার ইজ, 1 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই নাম্বারটা। তাহলে এইখানে যে মিক্সচারটা হবে দ্যাট উইল বি প্রবাবিলিটি টাইমস 0 এর করেসপন্ডিং ডেনসিটি অপারেটর প্লাস ওই 1 এর ডেনসিটি অপারেটর টাইমস ওইটার যে 1 পাওয়ার প্রবাবিলিটি যেটা সেটা। কথাটা বুঝতে পারছি? সো এইভাবে আর কি হিসাব করতে হয়। আমি হয়তো আরেকটু প্যারা নিলে আর কি পুরোটাই ম্যাট্রিক্স দিয়ে সলভ করতে পারতাম। তো ফাইনালি এইটাই আর কি আপনার রো 4-এর রেজাল্ট। সো এতে করে যেটা সুবিধা হইল দেখেন,
আমার মেজারমেন্টের পরে যেই রেজাল্টটা আসে, যে কিউবিটটা যেই অবস্থায় আসে, ওইটাকেও আমরা একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট দিয়ে লিখতে পারছি। মনে রাখবেন ম্যাথমেটিক্স ইজ মানে নাথিং বাট ইন দ্য কনসেপ্ট অফ ফিজিক্স, এটা আসলে কিছুই না, আমরা জাস্ট ম্যাথমেটিক্স দিয়ে মডেলিং করতেছি, ঠিক আছে? সো দ্যাট মিনস আমরা চাই যে এইখানে অবজেক্টটা যা যা করতেছে, মানে এই কিউবিটটা যা যা করতেছে, এইটার একটা ম্যাথমেটিক্যাল মডেলিং করা একটা কিছু দিয়ে, একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট দিয়ে। এটা একটা নাম্বার হইতে পারতো, যেমন এটা যদি ক্লাসিক্যাল বিট হয়, এটা জাস্ট একটা নাম্বারই হয়, 0 or 1, দ্যাটস এনাফ। বাট আপনি যখন কোয়ান্টামে আসেন, তখন আপনার স্টেট ভেক্টর হয়, স্টেট ভেক্টর ইজ এনাফ ফর পিওর স্টেটস। বাট আপনি যদি মিক্স স্টেটকেও ডিসক্রাইব করতে চান, তখন স্টেট ভেক্টর এনাফ হয় না, ইউ নিড টু গো টু ম্যাট্রিসেস। এটাকে বলা হয় ডেন্সিটি অপারেটর ম্যাট্রিক্স। এমন হইতেই পারতো আপনার আরও কমপ্লিকেটেড ম্যাথমেটিক্যাল অবজেক্ট লাগতে পারে, বাট লাগে না এখানে আর কি, ঠিক আছে? অ্যাটলিস্ট ইন কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি আর কি। আমি কিউএফটি পড়ি নাই, সো ওইখানে নাকি আরও কমপ্লিকেটেড জিনিসপাতি লাগে, তো মানে আরেক স্টেপ উপরে যাইতে হয়, বাট আমি ডিটেলস পড়ি নাই, সো যাই না। সো বুঝতে পারছি। সো আপনাদের ডেন্সিটি অপারেটরের ডেফিনেশন সবসময় এইটা মাথায় রাখতে হবে। আপনার যদি অনেকগুলা সাই জানা থাকে যে অমুক অমুক জিনিস, মানে অমুক অমুক সাইয়ের মিক্সচার এটা, এবং ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিগুলো যদি জানেন, ইউ ক্যান অলওয়েজ রাইট ডাউন দেয়ার করসপন্ডিং ডেন্সিটি অপারেটর। সো ডেন্সিটি অপারেটরের দুইটা বেনিফিট বললাম। একটা হচ্ছে লেম বেনিফিট, এটা হচ্ছে যে আপনার গ্লোবাল ফেস ফ্যাক্টর নিয়ে চিন্তা করা লাগবে না। আর সেকেন্ড বেনিফিটটা হইল আপনি এইভাবে একটা মিক্সচার আকারে এটাকে লিখতে পারেন, ঠিক আছে? একটা মিক্সচার আকারে লেখা যায়, তো যে কোনো মিক্সড স্টেটকে ডেন্সিটি অপারেটর দিয়ে লেখা যায়, ঠিক আছে? এটাকেই বলা হয় মিক্সড স্টেট। যদি P1 1 না হয়, মানে পিওর স্টেট না হয়, তাইলে ওটাকে মিক্সড স্টেট বলে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে ডেন্সিটি অপারেটরের আরও একটা বেনিফিট আছে, বাট ওইটাই যাওয়ার আগে আমরা এখন একটু দুইটা কাজ করি। সেটা হচ্ছে ডেন্সিটি অপারেটরের দুইটা বৈশিষ্ট্য আছে, এই দুইটা বৈশিষ্ট্য আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে। ইফ ইভেন ওয়ান অফ দেম ফেলস, দ্যাট ইজ নট আ ভ্যালিড ডেন্সিটি অপারেটর। ঠিক যেরকমটা আমরা স্টেট ভেক্টরের সময় বলতাম যে এটা যদি নর্মালাইজড না হয়, তাহলে ওটা স্টেট ভেক্টর হইতে পারবে না, কারণ প্রবাবিলিটি সবগুলো যোগ করলে 100% হবে না। তো এখানেও সিমিলার কন্ডিশন আছে। তো আমরা এইটার জন্য করসপন্ডিং কিছু প্রপার্টি থাকা লাগবে। আপনি আন্দাজের উপরে যে কোনো ম্যাট্রিক্স লিখে দিলেই সেটা ডেন্সিটি অপারেটর হবে না। তো আসলে কী কী প্রপার্টি মেনটেন করা লাগবে সেইটা আমরা দেখব, ঠিক আছে? তো প্রপার্টিজ অফ ডেন্সিটি অপারেটর। আচ্ছা, রো লিখি, তাইলে আপনারা বুঝবেন, রাইট? তো হ্যাঁ, এক নাম্বার হচ্ছে সবসময় ট্রেস অফ রো ইজ ইকুয়ালস টু 1. If it is a valid density operator, it must have trace 1. না, বিয়ার জন্য, মিক্সচারের জন্য প্রুফ করতেছি, সমস্যা নেই, ঠিক আছে? দুইটারই আমি প্রুফ দেখাবো, ঠিক আছে? সো নাম্বার 1 এইটা। নাম্বার 2 হচ্ছে এটা, মানে কি একটা ম্যাট্রিক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এটা যদি একটা নাম্বার হইতো, আমরা বলতাম নাম্বারটা হচ্ছে 0 আর পজিটিভ, মানে নন নেগেটিভ বলতাম, রাইট? আমি যদি লিখতাম x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, আমরা লিখতাম যে নন নেগেটিভ। তো রো একটা ম্যাট্রিক্সের জন্য আসলে এই সিম্বলটা ডিফাইন করা হয়েছে। দিস ইজ আ শর্ট হ্যান্ড অ্যান্ড অ্যান অ্যাবিউজ অফ নোটেশন। কোনো রাইটার এইটাকে একটু মানে রিগোরাস করার জন্য একটু চেঞ্জ করে দেয় ইয়াটাকে, ঠিক আছে? তো হোয়াট এভার দিস ইজ, উই সে, মানে এইটার মিনিং হচ্ছে, এই জিনিসটা প্রচুর দেখবেন বইয়ে, আমিও প্রথমে অনেক প্যারা খাইতাম এইটা নিয়ে আর কি, তো এই জন্য আর কি সিম্বলটা দেখায় দেওয়া। রো ইজ এ পজিটিভ অপারেটর। আচ্ছা, এখানে একটা অ্যাস্টারিস্ক আছে, এখনই লিখেন না। সেটা হচ্ছে পজিটিভ বললে তো আমরা সাধারণত 0কে ইনক্লুড করি না, রাইট? তো বলা উচিত ছিল নন নেগেটিভ অপারেটর। তো মানে ধরেন ফিজিক্স তো ওরা আসলে এগুলো নিয়ে প্যারা নেয় না, তো ওরা আর কি পজিটিভ অপারেটর বলেই চালাইছে। বলা উচিত নন নেগেটিভ অপারেটর। এখন এটাও তো ঠিক, মানে ম্যাথমেটিশিয়ানরা যখন এগুলোকে আর কি প্রপারলি ডিফাইন করতে গেছে, তখন ওদের আর কি একটু চুলকাচ্ছে যে এটা তো আসলে মাইনে নেওয়া যায় না, ঠিক আছে? আবার নাম তো অলরেডি মানুষজন পজিটিভ অপারেটর দিয়ে আর কি অনেক
পেপার টেপার লেখা ফেলাইছে, এখন তো আর লিটারেচার চেঞ্জ হবে না। তো এখন দুইটা টার্ম অ্যাড করছে যে নন নেগেটিভ অপারেটর না বলে বলছে পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর, ঠিক আছে। তো এই নামটা শুনে আমি প্রথম বহুত ভয় পাইছি, হোয়াট ডাজ ইট মিন, মানে আসলে কিছুই না, এটা পজিটিভও হইতে পারে অথবা জিরো হইতে পারে, মানে দিস ইজ দ্য এক্স্যাক্ট সেম থিং অ্যাজ সেইং নন নেগেটিভ অপারেটর। এবং আপনারা যত জায়গায় পজিটিভ অপারেটর পড়বেন, সো কেউ যদি বলে পজিটিভ অপারেটর, অথবা কেউ যদি বলে এইটা, অথবা কেউ যদি বলে নন নেগেটিভ অপারেটর, নেগেটিভ অপারেটর এক্স্যাক্ট সেম জিনিস, যে মানে ইকুয়াল টু জিরো, এইটাও ধরতেছে, মানে জিরো হইতে পারে অপারেটরটা, মানে জিরো হইতে পারে। কি মিন করতেছে আমি বলতেছি, ঠিক আছে। জিরো অপারেটর অবশ্য আপনারা চিনেন, সবগুলো ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট জিরো, ঠিক আছে। তো ওইটাও হইতে পারে, অথবা মানে পজিটিভও হইতে পারে। হোয়াট ডাজ পজিটিভ মিন আসতেছি, আনলেস সামওয়ান এক্সপ্লিসিটলি সেইজ যে না, মানে কেউ যদি এইটা মিন করতে চায়, দে সে পজিটিভ ডেফিনিট অপারেটর। কোথাও যদি দেখেন যে পজিটিভ ডেফিনিট অপারেটর লেখা আছে কথাটা, তখন বুঝবেন না ঠিক পজিটিভই বলতেছে, জিরো বাদ, ঠিক আছে। সো মানে এই টার্মিনোলজিটা দেখবেন, এইটা বলতে যা বুঝায়। এখন কি বুঝায় বলতেছি, ডেফিনেটলি একটা ম্যাট্রিক্সের সাথে একটা নাম্বারকে তুলনা করা যায় না। আচ্ছা, তাহলে কি তুলনা করতেছে? দুটো ডেফিনেশন আছে, দুটোই আসলে ইকুইভ্যালেন্ট ডেফিনেশন, ঠিক আছে। তো এবং আপনাদের পজিটিভ অপারেটর নিয়ে অনেকবার ফেরত আসবে, ঠিক আছে। সো আমি পজিটিভ অপারেটর নিয়ে আজকে একটু, মানে আজকে না হইলেও আগামী দিনেও আর কি এটা নিয়ে কথাবার্তা বলবো। কিছু প্রপার্টি আমাদের জানা থাকা লাগবে, মানে ধরেন ঘুরে ঘুরে শুধু এইগুলোই আসবে, ঠিক আছে। তো পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর, এটা নিয়ে আমরা কাজ করি। আমি যদি কখনো পিএইচডি বলি, এইটাই বুঝবেন, পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর। এইটা বললে যেটা বুঝায়, দিস ইজ অ্যান অপারেটর, সো ইউ ক্যান অ্যাক্ট, মানে ইট ক্যান অ্যাক্ট অন অ্যানাদার স্টেট ভেক্টর, দিলে আউটপুট হবে আরেকটা স্টেট ভেক্টর, রাইট? ধরেন ফাই হইল, তো ওইটার সাথেও যদি আপনি ইনার প্রোডাক্ট নেন সেম সাই দিয়ে, মানে ধরেন আপনি যদি এরকম স্যান্ডউইচিং করেন, এই যে এখানে যেরকম করছিলেন, এরকম যদি স্যান্ডউইচিং করেন, ঠিক আছে, এখানে করছিলেন না, ঠিক আছে। প্রবাবিলিটি বের করতে গেলে তো এরকম স্যান্ডউইচিং করতে হবে। যদি আপনি প্লাস পাওয়ার প্রবাবিলিটি কত বের করতে চাইতেন, ইউ নিডেড প্লাস হেয়ার অথবা মাইনাস হেয়ার, যাই করেন দুই সাইডে স্যান্ডউইচ করা লাগতেছে। স্যান্ডউইচ করলে ওইটা আপনাকে প্রবাবিলিটির ইনফরমেশন দিচ্ছে, এবং প্রবাবিলিটির ইনফরমেশনটা কখনো কি নেগেটিভ হইতে পারে? এখানে যদি আপনার কম্পিটিশনের পরে এমন একটা ম্যাট্রিক্স বসাইছেন, ধরেন পাইছেন, পাওয়ার পরে আপনি দেখতেছেন যে 0 0 দিয়ে স্যান্ডউইচ করার পরে নেগেটিভ নাম্বার আসতেছে, দ্যাট ডাজন্ট মিন এনিথিং, রাইট? সো অবশ্যই আপনার এটা পজিটিভ নাম্বার দিবে, অথবা প্রবাবিলিটি 0 দিতে পারে। সো যখন কেউ এইটা বলে, দিস লিটারালি মিনস এইটা, মানে দুইটা এক্স্যাক্ট সেম কথা। আচ্ছা, অনেক বেশি ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। দিস ইজ এক্স্যাক্ট সেম কথা, যে আপনার যদি সব পসিবল এরকম সায়ের জন্য, সব পসিবল সাই, মানে পুরো হিলবার্ট স্পেসের সব সায়ের জন্য আপনি যদি দেখেন যে সবার জন্য এই ইনার প্রোডাক্টটা, মানে এই স্যান্ডউইচটা, মানে আমি স্যান্ডউইচ বলি, অফিসিয়াল ভাষায় বলবে কনজুগেট করা, ঠিক আছে। তো এই কনজুগেশনটা যদি সবসময় নন নেগেটিভ দেয় বা পজিটিভ সেমি ডেফিনিট দেয়, তখন এই অপারেটরটাকে পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর বলে, ঠিক আছে। আচ্ছা, এরকম অনেক স্টেটের মধ্যে কিছু স্টেট তো থাকবে যেগুলো, মানে আমি চাইলে এই সাইগুলোকে আইগেন স্টেটও বসাইতে পারি না। সো রো এর আইগেন স্টেট ধরেন ল্যামডা দিয়ে লিখলাম, ঠিক আছে। তো আইগেন স্টেটের জন্য পজিটিভ হইতে হবে, যেহেতু সবার জন্যই দিস হ্যাজ টু বি ট্রু, মানে ফর অল সাই ইন দ্যাট হিলবার্ট স্পেস। এটা যদি সবার জন্য ট্রু হইতে হয়, ডেফিনেটলি আইগেন স্টেটের জন্য ট্রু, ঠিক আছে। সো এইটাও ট্রু হবে, এবং সো মানে এইটা ট্রু হইলে অবশ্যই নিচের লাইনটা ট্রু হবে। বাট দ্য ইন্টারেস্টিং থিং ইজ, এইটা দেখানো যায় যে উপরেরটাও ট্রু, মানে শুধু আইগেন ভেক্টরগুলোর কথা যদি আপনি বলতে পারেন, ঠিক আছে, তাহলে আইগেন বেসিস ফর্ম করা যায়, এবং আইগেন বেসিসে যে কোনো ভেক্টরকে যদি ভাঙায় লেখেন, দেন ইউ আর ডান, যে আচ্ছা আপনি মানে করতে পারবেন। সো শুধু যদি আপনি সব পসিবল স্টেটের জন্য না দেখায়, শুধু যদি আইগেন ভেক্টরগুলোর জন্য দেখান যে সবগুলো আইগেন ভেক্টর পজিটিভ, তাহলে ইউ আর ডান, ঠিক আছে। সো
এটাই যে অনেকে শুধু আইগেন ভেক্টর দিয়েও ডিফাইন করে, তো আমি পছন্দ করি এই ডেফিনেশনটা, কারণ এটা সবার জন্যই ডিফাইন করে এবং এইখান থেকে এইখানে যাওয়াটা অনেক ইজি। উল্টাটাও যাওয়া যায়, এখানে একটা ছোট্ট কন্ডিশন আছে যেটা আসলে সবসময় আপনাকে বলতে হবে ডেনসিটি অপারেটরের জন্য রো ড্যাগার রো সমান। তো আমি এখানে আমি একটা কাজ করি, এটাকে 3 নাম্বার দিয়ে দিই, এটাকে 2 নাম্বার দিয়ে দিই, রো ড্যাগার আর রো সেম, মানে রোকে সবসময় হারমেশিয়ান অপারেটরও হইতে হবে। তো আপনার আসলে পজিটিভ সেমি ডেফিনিট অপারেটরের ডেফিনেশনের মধ্যেই আসলে বলা আছে মানে হারমেশিয়ানও হইতে হবে। মানে পজিটিভ অপারেটর হচ্ছে ডেফিনেশন হচ্ছে এইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হইতে হবে এবং হারমেশিয়ান হইতে হবে। অর্থোগোনাল প্রজেকশন শুধু না, মানে অর্থোগোনাল মানে আইগেন ভেক্টরগুলো অর্থোগোনাল শুধু না, আইগেন ভ্যালুগুলাকেও রিয়েল হইতে হবে। ঠিক আছে, আপনারা হয়তো এটা জানবেন যে হারমেশিয়ান অপারেটরের আইগেন ভ্যালুগুলো সবসময় রিয়েল নাম্বার হয়। ঠিক আছে, তো পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর হচ্ছে ওইটারও একটা সাব ক্লাস, যাদের শুধু রিয়েলই না পজিটিভ বা নন নেগেটিভও হইতে হবে। মানে আমি আর কি যদি একটা হায়ারার্কি আঁকাই তাইলে হচ্ছে মানে আপনার একদম ওই হায়ারার্কিতে আমি আসলে যাব, সমস্যা নেই, আপনাদেরকে একটা আঁকায়ও দিছিলাম। ঠিক আছে, ধরেন নর্মাল অপারেটর বলে একটা জিনিস আছে। নর্মাল অপারেটর কে কে জানেন? আপনাদেরকে তো ক্লাসে পড়াইছি বলছি তাই আর কি, বাট নর্মাল অপারেটর হচ্ছে সব কিছুর মূল। নর্মাল অপারেটর জানেন না, বাট স্পেকট্রাল ডিকম্পোজিশনের নাম কে কে জানেন? জানেন? ওকে, স্পেকট্রাল ডিকম্পোজিশন যেই সমস্ত অপারেটরের জন্য অ্যাপ্লিকেবল দে আর কল্ড নর্মাল অপারেটর। ঠিক আছে, নর্মাল অপারেটরের ডেফিনেশন হচ্ছে এন ড্যাগার ইকুয়ালস টু এন ড্যাগার এন যদি হয়, ঠিক আছে, মানে ড্যাগার দুইটা যদি কমিউট, মানে ড্যাগার দুইটা তো না, মানে ওই ম্যাট্রিক্স এবং তার হারমেশিয়ান কনজুগেট যদি কমিউট করে, দেন ইউ ক্যান শো যে এইটা স্পেকট্রাল ডিকম্পোজিশন ফলো করে। এখান থেকে প্রুফ করা যায়। ঠিক আছে, এইটার মধ্যে অনেক সাবক্লাস আছে, যেমন ইউনিটারি অপারেটর। ইউনিটারি অপারেটরও একটা নর্মাল অপারেটর, তারপরে হারমেশিয়ান অপারেটর। ঠিক আছে, ইনফ্যাক্ট এন্টি হারমেশিয়ান অপারেটর এটা মেনটেন করে, চিন্তা করে দেখেন। ঠিক আছে, এরকম আরও অনেক ক্লাস আছে আর কি। তো হারমেশিয়ান অপারেটর হইলে অবশ্যই স্পেকট্রাল ডিকম্পোজিশন থাকবে, তাহলে ইউনিটারি অপারেটরও থাকবে, এন্টি হারমেশিয়ানেরও থাকবে। শুধু তাই না, ইউনিটারি অপারেটরের আইগেন ভ্যালুগুলো আবার কি মডুলাস কত হয় মনে আছে? ইউনিটারি, ইউনিট নামটা আসছে কোত্থেকে? এদের আইগেন ভ্যালুগুলা হয় হচ্ছে সব 1। এটা কমপ্লেক্স নাম্বার হইতে পারে, বাট এটার মডুলাস অ্যাবসলিউট ভ্যালু নিলে অবশ্যই 1 দিবে। হারমেশিয়ান হচ্ছে আইগেন ভ্যালুগুলা সব আইগেন ভ্যালুগুলো হচ্ছে সব রিয়েল নাম্বার হইতে হবে, কমপ্লেক্স নাম্বারের কোনো নাই। এন্টি হারমেশিয়ান হচ্ছে দেয় আপনাকে, কি বলে, মনে হয় কমপ্লেক্স, বা মানে কমপ্লেক্স তো না, ইমাজিনারি নাম্বার দেয়। তো এন্টি হারমেশিয়ান নিয়ে আমরা কাজ কম করি, কারণ হারমেশিয়ান দিয়েই ডিফাইন করা যায় আর কি, IH দিলেই আসলে হয়ে যায়। সো এটা সবসময় ইমাজিনারি দিবে। আর এইটার মধ্যে আবার সাবক্লাস আছে, যেমন এইটার মধ্যে একটা সাবক্লাস হচ্ছে পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর। ঠিক আছে, এই সাবক্লাসটা কি? যারা শুধুমাত্র গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 আইগেন ভ্যালুগুলো। ঠিক আছে, সো এইখানে নর্মাল অপারেটরের আইগেন ভেক্টরগুলো সবার জন্যই স্পেকট্রাল ডিকম্পোজিশন ভ্যালিড। মানে আইগেন ভেক্টরগুলা, স্পেকট্রাল ডিকম্পোজিশনের মূল বক্তব্য হচ্ছে আইগেন ভেক্টর ফর্ম অ্যান্ড অর্থোগোনাল বেসিস, শুধু বেসিসই না, অর্থোগোনাল বেসিস ফর্ম করে। ঠিক আছে, তো তার মধ্যে যদি আইগেন ভ্যালুগুলো রিয়েল হয় তাদেরকে হারমেশিয়ান বলে, আর যদি আপনার কি বলে আইগেন ভ্যালুগুলো রিয়েল এবং মানে নন নেগেটিভ হয় তখন তাদেরকে পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর বলে বা নন নেগেটিভ অপারেটর বলে। ঠিক আছে, এদেরকে যদি নেগেটিভ অপারেটর এর মধ্যে আছে, ঠিক আছে, পজিটিভ অপারেটরের মতো নেগেটিভ অপারেটরও আছে। ঠিক আছে, অফ লিখে দিই, সেটা হচ্ছে ল্যামডা লেস দেন 0। ঠিক আছে, সো এরকম আছে। আর এইটারও উপরে ক্লাস আছে একটা, সেইটার নাম হচ্ছে ডায়াগোনালাইজেবল। ঠিক আছে, এটার নাম শুনছেন? এটা মাঝে মাঝে আমরা বলি যে ডায়াগোনালাইজ করা যায়, ডায়াগোনালাইজ করলাম অমুক তমুক। সব ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করা যায় না। যেই সমস্ত ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করা যায় তাদেরকে ডায়াগোনালাইজেবল অপারেটর বলে, এবং মানে এদের হচ্ছে আইগেন ভেক্টরস ফর্ম
এ বেসিস, মানে এখানে অর্থোগোনাল হওয়াটা নেসেসারি না, ঠিক আছে, এটারও আরও অনেক ক্লাস আছে, ঠিক আছে, বাট তার মধ্যে ইন্টারেস্টিং ক্লাস হচ্ছে নর্মাল অপারেটরগুলো, এবং এটাকেই বলা হয় হচ্ছে মানে স্পেকট্রাল ডিকম্পোজিশন, ঠিক আছে। তো রিয়েল নাম্বারে আমরা যারা করি তারা বলি হচ্ছে যে হারমেশিয়ান অপারেটরের জন্য ট্রু, বাট নট জাস্ট হারমেশিয়ান অপারেটর, দিস ইজ অলসো ট্রু ফর ইউনিটারি অপারেটর্স। এবং রিয়েল নাম্বারে করার সময় আমরা সিমেট্রিক অপারেটরের জন্য করি, বলি যে সিমেট্রিক অপারেটর হইলে স্পেকট্রাল ডিকম্পোজিশন খাটবে, বাট অ্যাকচুয়াল অরিজিনাল হচ্ছে এইটা, নর্মাল অপারেটরের জন্য প্রুফ করা যায়। এবং হারমেশিয়ানের জন্য দেখানো যায় যে এইচ ড্যাগার শুড বি এইচ, ঠিক আছে, এবং পজিটিভ অপারেটরের জন্য দেখানো যায় যে এইচ ড্যাগার এইচ তো মানে পি ড্যাগার পি তো হইতেই হবে, ঠিক আছে, হারমেশিয়ান তো হইতেই হবে, শুধু তাই না এই প্রপার্টিটাও মেনটেন করতে হবে, মানে এটাই আসলে ডেফিনেশন, ঠিক আছে। সো আপনাকে যদি বলা হয়, আমি যদি একটা ম্যাট্রিক্স দিয়ে দিই, কথার কথা এই ম্যাট্রিক্সটা দিলাম, এই ম্যাট্রিক্সটা কি একটা ভ্যালিড ডেন্সিটি অপারেটর কিনা চেক করতে বলি, ইউ নিড টু চেক দিস 3 কন্ডিশনস। যেমন আপনারা বলতেছিলেন যে আচ্ছা মানে যে হইলে কি বলে যে ট্রেস 1 হয় কিনা, লেটস সি মিক্সড স্টেটের এটা ট্রেস কত, 1 + 1, বাট সামনে হাফ আছে, সো 1, ট্রেস 1 হচ্ছে। আচ্ছা, তারপরে চিন্তা করি এটা কি হারমেশিয়ান অপারেটর, রাইট, এটাকে ড্যাগার করলে এটাই আসে। আচ্ছা, এখন এটা কি পজিটিভ অপারেটর? পজিটিভ অপারেটরগুলো দেখার জন্য যেটা করতে হবে যে সব স্টেটের সাথে গুণ দিয়ে তো বের করে দেওয়া সম্ভব না, বাট হোয়াট উই নিড টু চেক ইজ আইগেন ভ্যালুগুলো দেখবো। ইফ দ্য আইগেন ভ্যালুজ আর গ্রেটার দেন 0, আচ্ছা আমি এটা অনেক পেঁচায় লিখছি, বাট দ্য থিং ইজ আপনারা চিন্তা করে দেখেন আইগেন ভেক্টর দিয়ে যদি স্যান্ডউইচ করা হয়, এটা আসলে জাস্ট সেইজ আইগেন ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, ঠিক আছে, মানে ওইটার এটা একই কথা, ঠিক আছে। আইগেন ভেক্টর দিয়ে যদি দুই সাইডে স্যান্ডউইচ করা হয়, এই পার্টটুকু আপনাকে আইগেন ভ্যালু টাইমস আইগেন ভেক্টর দিবে, তারপরে এইটা দিয়ে ওইটা খেয়ে ফেলবে, শুধু আইগেন ভ্যালুটাই পড়ে থাকবে, ঠিক আছে। সো এটাই তো আপনার হ্যাঁ কি বলতেছিলাম ভুলে গেছি, হ্যাঁ। সো আমাদের এখন তাহলে দেখতে হবে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলা কি কি। আচ্ছা, সুবিধার জন্য আমি হাফটাকে ভিতরে ঢুকাই দিই, সুবিধার জন্য হাফটাকে ভিতরে ঢুকাই দিলাম। আচ্ছা দেখেন তো এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলা কি বলা যায়? এই ম্যাট্রিক্সটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? ডায়াগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হ্যাঁ বুঝি নাই, কলামগুলা মানে কি তাহলে হাফ আর 0, মানে ডায়াগোনাল এলিমেন্টগুলা আপনারা কি এটা জানেন? যদি মানে আমরা যে বলি ডায়াগোনালাইজ করা, মানে এমন একটা বেসিসে প্রকাশ করা বোঝায় যে এটাতে আপনার আইগেন ভ্যালুগুলা শুধু ডায়াগোনাল বরাবর থাকে। আচ্ছা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলি, আপনি যদি একটা ম্যাট্রিক্স দেখেন, এই ম্যাট্রিক্সটা যদি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সই হয় আর সব জায়গায় তো 0, ওর যে ডায়াগোনাল এলিমেন্টগুলা এইগুলাই তার আইগেন ভ্যালু। কেন? খুব ইজি, দেখেন এই যে রো 2 লিখছি আমি, 0-র উপর অ্যাক্ট করলে কি দেয়? ম্যাট্রিক্স গুণ করেন কি পাবেন? হাফ 0, ফার্স্ট কলামটা পাবেন না শুধু। সো হাফ 0 থেকে যদি আমি হাফ কমন নিয়ে লিখি, দেখেন তো 0 কি তাহলে ওর একটা আইগেন ভেক্টর, আর মানে আপনার কি বলে আইগেন ভ্যালুটা তাহলে হচ্ছে হাফ। তো সিমিলারলি আপনি 1 নিলে এই হাফটা পাইতেন। তো আপনার যদি এরকম ডায়াগোনালি বসানো থাকে, যেই বেসিসে লেখা আছে ম্যাট্রিক্সটা তো অলরেডি একটা বেসিসে লেখা আছে, ওই বেসিসটাই ওর আইগেন বেসিস এবং ওই ভ্যালুগুলো হচ্ছে আইগেন ভ্যালু। সো আপনার ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি দিয়ে দেওয়া থাকে একটা, যেখানে সবগুলো 0, শুধু এখানে λ1 λ2 ... λn থাকবে, ঠিক আছে, বাকি সব 0, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের মতোই মনে হইতেছে না, বাট ইউনো ঠিক আছে, বুঝে নিন। মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সে জাস্ট ডায়াগোনাল বরাবর যা ভ্যালুগুলো থাকে ওইগুলোই তার আইগেন ভ্যালু। তাহলে আমরা শুধু আইগেন ভ্যালুগুলো দেখতে পাচ্ছি হাফ আর হাফ,
দুইটাই কি পজিটিভ না? ডান, তাহলে এটা একটা পজিটিভ অপারেটর। শুধু পজিটিভই না, মানে ধরেন পজিটিভ সেমি ডেফিনিট অপারেটরই না, এটা পজিটিভ অপারেটরও বলা যাচ্ছে, কারণ দুইটাই হাফ। ঠিক আছে, সো থার্ড কন্ডিশনটাও কি চেক করতে পারছি আমরা? এগুলো প্রুফ দেখাচ্ছি, সমস্যা নেই, বাট আমার কথা যদি আপাতত বিশ্বাস করেন, বলা যাচ্ছে কি যে তিনটাই ফলো করে এটা। আচ্ছা, তারপরে দেখেন এইটার ক্ষেত্রে একটু দেখেন, এইটার ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো কত কত? 1 আর 0, এইটাও স্টিল ডায়াগোনাল। আচ্ছা, তো আইগেন ভ্যালুগুলো যদি 1 আর 0 হয়, দ্যাট মিনস একটা হচ্ছে পজিটিভ আর একটা 0, সো এটাও একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর। আর বাকি দুইটা তো চেক করতেই পারতেছেন, ট্রেস ইজ 1 আর হার্মিশিয়ান অপারেটর। কথা বুঝতে পারছেন? এবং দিস ইজ ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। আপনারা কি ইফ অ্যান্ড অনলি ইফ বোঝেন? যদি রো একটা ডেন্সিটি অপারেটর হয়, ইট ফলোজ দিস রুলস। যদি কোনো অপারেটর দিস রুলস ফলো করে, তাহলে ওটা একটা ভ্যালিড ডেন্সিটি অপারেটর। বুঝতে পারছেন? সো ইউনিকলি ডিফাইন্ড। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখন আজকে তো আর এগুলো প্রুফ দেখানো সম্ভব হবে না, তবে আমি ছোট্ট একটা জিনিস দেখাই দিই। ট্রেস জিনিসটা বারবার লাগবে, তো আমি বারবার ভুলে যাচ্ছি যে ট্রেস নিয়ে আমাদের কাজ করা লাগবে। ঠিক আছে, তো আমি একটা কাজ করি। আচ্ছা, এই ট্যাক্সোনমিটা মনে রাখেন, বুঝছেন? আপনারা দেখবেন যে যদি মেশিন লার্নিংয়ের বেসিক কোর্স করতে যান, ওইখানেও দেখবেন স্পেকট্রাল ডিকম্পোজিশন আবার ফিরে আসবে। তারপরে এসভিডি ডিকম্পোজিশন বলে একটা, সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন বলে একটা জিনিস আছে। ঠিক আছে, এই জিনিসপাতিগুলো সব ইন্টারকানেক্টেড। ঠিক আছে, এসভিডি ডিকম্পোজিশন আসলে শুধু অপারেটরের জন্য না, যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশনের জন্যই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, মানে ওটা আপনার স্কোয়ারও হওয়া লাগে না, ডায়াগোনালাইজেবল হইতে হইলে কিন্তু স্কোয়ার হওয়া লাগে, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর হইতে গেলে কিন্তু স্কোয়ার হওয়া লাগে। ঠিক আছে, যে আপনার ডিটারমিনেন্ট বের করতেন, স্কোয়ার না হইলে তো ডিটারমিনেন্টই নাই। ঠিক আছে, সো আপনার এসভিডি ডিকম্পোজিশন যদি পারেন, মানে এসভিডি যদি পারেন, সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন, এটা যদি পারেন, আপনি সব ডিকম্পোজিশনে আসলে ওইটার স্পেশাল কেস। ঠিক আছে, সো এইটা হচ্ছে মাদার অফ অল ডিকম্পোজিশনস। ঠিক আছে, তো আপনি লিনিয়ার অলজেব্রা যেই কাজে লাগাবেন সেইখানেই আর কি এটা কাজে লাগবে। ঠিক আছে, তো যাই হোক, আমি এখন একটা ছোট্ট জিনিস দেখাই যে ট্রেস নিয়ে আমাদের এত কাজ করা লাগবে, ট্রেস নিয়ে একটু কথা বলি। আমি দুইটা ছোট্ট জিনিস প্রুফ করব। একটা হচ্ছে, আচ্ছা আগে একটা দেখাই, ট্রেস এ বি সমান সমান হচ্ছে ট্রেস বি এ, এইটা আমি প্রুফ করতে চাই। ঠিক আছে, দুইটাকে উল্টাই দিলেও হয়। বাই দ্য ওয়ে, এইটারই এক্সটেনশন হচ্ছে সাইক্লিক প্রপার্টি। ট্রেসের সাইক্লিক প্রপার্টি বলা হয়। দেখেন, ইফ দিস ইজ ট্রু, এ বি সি যদি গুণ করি, বিসিকে একটা নতুন ম্যাট্রিক্স চিন্তা করেন ডি, তাহলে আপনি লিখতে পারেন ট্রেস অফ, মানে ডি এ, এই প্রপার্টিটা ফলো করলে। তো এটা যদি করেন বিসিএ, তো দেখেন, দেখে মনে হচ্ছে এটা আসলে পিছনে চলে আসছে, তো এই জন্য এটাকে সাইক্লিক অপারেশন বলে। আপনি পিছন থেকে সামনে আনেন বা সামনে থেকে পিছনে আনেন, ট্রেসের মধ্যে সমস্যা নেই, ট্রেসের সাইক্লিক প্রপার্টি বলে এটাকে। ঠিক আছে, তো এখন কাহিনী হচ্ছে যে আমি এই প্রপার্টিটা প্রুফ করতে চাই। কেমনে করব? কেমনে করা যায়? আচ্ছা, আপনারা ব্র্যাকেট নোটেশন ইউজ করতে পারেন, অথবা আপনারা বলতে পারেন যে এ একটা ম্যাট্রিক্স, তার প্রথম ইয়েটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম হচ্ছে A11, ফার্স্ট রো সেকেন্ড কলাম ডট ডট ডট, এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম ডট ডট ডট। ঠিক আছে, তো আপনি বলতে পারেন যে এটা হচ্ছে MN। ঠিক আছে, mth রো nth কলাম। ঠিক আছে, এইভাবে আমরা কাজ করতে পারি। আরেকটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন দিয়েও করা যায়। ঠিক আছে, তো আপাতত আমি এটা দিয়েই করি, কারণ আমরা ম্যাট্রিক্স গুণ যদি করি, আচ্ছা লেটস সে দিস ইজ এন m ইন্টু n ম্যাট্রিক্স, আর এইটা হচ্ছে n ইন্টু p ম্যাট্রিক্স। এই দুইটা যদি ম্যাচ না করে তাহলে তো গুণ করা যায় না, ম্যাট্রিক্স গুণ তো করা যায় না, রাইট? সো এইখানে যেহেতু কলাম আছে n সংখ্যক, কলাম আছে n সংখ্যক, এখানে অবশ্যই রো থাকতে হবে n সংখ্যক। সো B11, B21 ডট 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 BN1, আর এইদিকে B1P, ধরেন BN, আচ্ছা খাইছে, BNP হয়ে গেছে। তো যাই হোক, হোয়াটএভার, এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, এবং এদেরকে আমরা গুণ করতে পারি। তো আমি
দেখেন তো এ বি যে নতুন ম্যাট্রিক্সটা হয় এটা আমরা কি করি, এই পুরা কলামটা নেই, কলামটা নিয়ে মানে সরি এই ম্যাট্রিক্সের সাথে গুণ করি। সো A11 টাইমস B11 প্লাস A12 টাইমস B21 এগুলো গুণ করি না। এই রো আচ্ছা পাশাপাশি লেখা হয় না দেখে হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে। এই রো এর সাথে এই কলাম যোগ করার পরে রেজাল্টটা কোথায় যায়, সাম অফ মানে ধরেন আচ্ছা এখানে একটা দেখাই A11 প্লাস সরি A11 ইন্টু B11 প্লাস A12 B21 প্লাস ডট 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 করে এইভাবে A1n ইন্টু BN1 এইটা হচ্ছে একদম ফার্স্ট সেলটা। তারপরে এইভাবে বাকিগুলো সব ফিল আপ করতে হবে না। এইটা কেন ফার্স্ট সেলে বসাইলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম নিছিলাম সেই জন্য। তো পুরো জিনিসটাকে প্রথম কথা দেখেন, এই পুরো জিনিসটাকে মাঝখানের যে ইন্ডেক্সটা শুধু সেটা চেঞ্জ হচ্ছে না, মানে এ এর লাস্ট ইন্ডেক্সটা সবাই একটু ফোকাস করেন, সময় হয়ে গেছে আমিও বুঝতে পারছি, সরি একটু লেট হয়ে গেছে, তাহলে সবাই ধরে রাখে বুঝছেন, 3-4 জনের সাথে কথাবার্তা বলে আসছি আসার আগ দিয়ে, এত লেট হয়ে গেছে। তো যাই হোক মানে মাঝখানে এগুলো চেঞ্জ হচ্ছে। তো আমি এইটাকে চাইলে শর্ট নোটেশনে এমনি লিখতে পারি, সাম অফ A1 I BI1, ঠিক আছে, বিভিন্ন আইগুলোর উপরে ইটারেট করবেন। তো এভাবে বসাইতে থাকলে আমি জেনারেল টার্ম একটা লিখে দিই, যেটা হচ্ছে আপনি হচ্ছে ARI BIC, ঠিক আছে, 8তম রো 6তম কলামের এলিমেন্ট হবে এইটা, ঠিক আছে। তো মানে এবি ম্যাট্রিক্সকে যদি আপনি সহজে লিখতে চান, আমি যেটা করি যে আপনার এই হইল এবি একটা ম্যাট্রিক্স, এর আচ্ছা ঠিক আছে 8তম রো 6তম কলাম যে এলিমেন্টটা সেইটা হবে সাম অফ আই ARI BIC। সো মানে একটা অ্যালজেব্রিক রিলেশনশিপ তৈরি করতে পারলাম। এখন আমার শুধু কাজ হচ্ছে ট্রেস নেওয়া, মানে কি 1 1 2 2 3 3 এগুলো যোগ করতে হবে, ঠিক আছে। সো ট্রেস অফ এবি হচ্ছে এবি ম্যাট্রিক্সের 1 1 প্লাস এবি ম্যাট্রিক্সের 2 2 প্লাস ডট ডট ডট। আচ্ছা ট্রেস নিলে হচ্ছে আসলে আপনার এটা এম ইন্টু এনই নিতে হবে, নাহলে হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স হবে না, সরি। সো এবি এম ইন্টু মানে এম এই পর্যন্ত যাইতে হবে। তা আপনি দেখবেন যে বাম সাইড ডান সাইড দুইটাই যদি করেন সেম জিনিস আসবে, ঠিক আছে, এইটাই এটি প্রুফ, ঠিক আছে। তো যাই হোক আচ্ছা খুব করে ফেললাম। তো আমি এটা ভালো করে না হয় কালকে একদম শুরুতে এটা দেখায় ফেলবো, ঠিক আছে, যেহেতু অফিসিয়ালি দেখানো দরকার। বাট ট্রেসের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে সাইক্লিক প্রপার্টি, এবং এইটার উপর বেস করে বাকি সব কিছু করা যায়, ঠিক আছে। তো যাই হোক আচ্ছা আমি এটা দেখাবো না, সমস্যা নাই। আচ্ছা আমার রেকর্ডিং তো এইখানে, রাইট। আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন